ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। সবাই কেমন আছো অবশ্যই জানাও। আরও একটা নতুন সেশন, নতুন ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস আপকামিং পরীক্ষার জন্য। সেটা হচ্ছে যে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তো সামনে আসছে, গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, ভালো পরীক্ষা, এবং পিএসসি WBCS প্রিলিমস 2023 পরীক্ষাতে যেভাবে কোয়েশ্চেন আপডেট করেছে সেখানে মিসলেনিয়াস পরীক্ষার জন্য কি রকম প্রশ্ন আসতে পারে, এবং তার থেকেও আগে যেটা দরকার সেটা বিগত বছরগুলোতে মিসলেনিয়াস পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন এসছে তার প্রপার একটা অ্যানালিসিস ভিডিও আমাদের দরকার, যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার পুরো সলভ থাকবে এবং সে কোয়েশ্চেনগুলো থেকে আপডেটেড আরও কি কি কোয়েশ্চেন হতে পারে, সেই টপিকগুলো থেকে আরও কি কি কোয়েশ্চেন হতে পারে, সেইগুলোর একটা কমপ্লিট কম্পাইলেশন দেওয়া। তো আমি এই ভিডিওর মধ্যে তোমাদের চেষ্টা করেছি সেই জিনিসটারই একটা কম্পাইলেশন করানোর, ঠিক আছে, যেখানে আমরা পিএসসি মিসলেনিয়াসের মোটামুটি 2010 থেকে 2019, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 2010 টু 2019, এই পরীক্ষা বা এই বছরগুলোতে যা যা প্রশ্ন আমাদের সায়েন্স থেকে এসছে, ঠিক সেই টোটাল প্রশ্নের একটা কমপ্লিট অ্যানালিসিস আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেব, যেটা তোমাদের পরীক্ষার জন্য বিরাটভাবে কাজে লাগবে। শুধুমাত্র মিসলেনিয়াস নয়, যারা যারা WBCS প্রিলিমস পরীক্ষা ভালো দিয়েছো তাদের সামনে WBCS মেইনস আছে, মেইনসের জন্য ভালো করে পড়তে হবে। এবং মিসলেনিয়াস, যেটা বারবার বলছি যে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বলে এই পরীক্ষারকে কেউ কিন্তু হালকাভাবে নিও না, ঠিক আছে। সিস্টেমেটিক ওয়েতে একদম সাবজেক্টিভ নলেজ বাড়ানোর জন্য কনসেপচুয়াল স্টাডির দিকে আমাদের বেসিক্যালি জোর দিতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষাতে পাস করার অন্য কোনো উপায় নেই, ঠিক আছে। তো আমরা ইয়ার ওয়াইজ পরপর করব, আমরা ব্যাক থেকে শুরু করছি, 2019 থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা 2010 পর্যন্ত যাব। তো প্রত্যেকে ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিরাট তোমাদের উপকার হবে। এবং পারলে কোয়েশ্চেনগুলোর সাথে সাথে যে অ্যাডিশনাল জিনিসপত্র আমি লিখবো তার একটা শর্ট নোট বানিয়ে নাও, ঠিক আছে, যেটা তোমাকে রিভিশন দিতে সাহায্য করবে। চলো, তো প্রথমে আমাদের আজকে কি টপিক কভার করা হচ্ছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের PYQ 2010 থেকে 2019 পর্যন্ত, যেটা তোমাদের বললাম। তো প্রথমে আমরা 2019 থেকে স্টার্ট করি, 2019-এ কি কি প্রশ্ন পরীক্ষা এসছে সেটা একবার আমরা দেখিনি। চলো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কিছু কোয়েশ্চেন পাবে সোজা যেগুলো পিএসসি বারবার রিপিট করে, কিছু কোয়েশ্চেন পাবে একটু কনসেপচুয়াল। যে কোয়েশ্চেন সোজা আছে, যেগুলো আমি বারবার বিভিন্ন ভিডিওতে, কুইক রিভিশন সিরিজে, টার্নিং পয়েন্টে, ফার্স্টেস্ট 50-তে, যে ইউটিউব সিরিজ বা যে ক্লাসেসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে চলেছে সেগুলোতে যেগুলো আমি বারবার করে রিভিশন করে দিয়েছি, সেগুলো নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না। যেগুলো নতুন প্রশ্ন থাকবে, যেগুলো মনে হবে যে একটু ডিটেলস স্টাডি করা দরকার, সেগুলো নিয়ে আমি কথা বলবো। এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, ভাই রেডিও অ্যাক্টিভিটির এসআই একক হচ্ছে বেকারেল, প্রফেসর হেনরি বেকারেল 1896 সালে রেডিও অ্যাক্টিভিটি ঘটনাটা প্রথম পর্যবেক্ষণ করে। রেডিও অ্যাক্টিভিটির নামকরণ কে করেছেন? তুমি বলবে ম্যাডাম কুরি। এই কুরির সাথে যাবে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির টার্ম। অ্যাম্পিয়ার কথাটার মানে কি? এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, মানে কারেন্টের যদি আমরা এসআই ইউনিট বলি সেইটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাকে তোমরা কমেন্ট করবে যে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। ভোল্ট কি? ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে পারি, বর্তনীর দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বলতে পারি, ইএমএফ বলতে পারি, ইলেকট্রোমোটিভ ফোর্স, এইগুলো সব এসআই ইউনিট। এসআই পদ্ধতিতে তাদের যে একক হবে সেইটা ভোল্ট হবে, ওকে। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট। গেল, তো অপশন নাম্বার সি বেকারেল, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, পরেরটায় যাই। বলছে জেনারেল নন মেটালস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ ঠিক কথা তো, নন মেটালরা বা অধাতুরা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? বলবে না, ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট যায়। হুইচ অফ দ্য ফলোইং কন্ডাক্টস ইলেকট্রিসিটি? বারবার পড়ানো হয়েছে যে গ্রাফাইটের মধ্যে লেয়ার স্ট্রাকচার থাকার জন্য, ঠিক আছে, কি লেয়ার স্ট্রাকচার, লেয়ার স্ট্রাকচার থাকার জন্য গ্রাফাইটের মধ্যে দিয়ে কারেন্ট যায়। কি বলা হয়েছিল? গ্রাফাইটে একটা কার্বনকে ঘিরে তিনটে কার্বন অ্যাটম থাকে, একটা কার্বনকে ঘিরে তিনটে কার্বন অ্যাটম থাকে। গ্রাফাইটের যে হাইব্রিডাইজেশন স্টেট আছে সেটা sp2 আছে, যেটা বন্ড অ্যাঙ্গেল আছে সেটা 120 ডিগ্রি থাকে, এবং তার যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। প্ল্যানার স্ট্রাকচার মানে হচ্ছে সমতলিক গঠন। তো এই জিনিসটা আমাদের কিসে থাকে? গ্রাফাইটের ক্ষেত্রে থাকে, ওকে। তাহলে এইগুলো আমরা জানি। তো গ্রাফাইট এখানে আনসার হবে, ডায়মন্ড, সালফার, ফুলারিন এগুলো আনসার হবে না। এই কোয়েশ্চেনটাও আমাদের
বারবার বারবার রিভিশন দেওয়া হয়েছে, বারবার বারবার পড়ানো হয়েছে। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, সোলার এনার্জি রেজাল্ট ফ্রম দ্য সানলাইট, বেসিক্যালি সূর্যের যে আলো, সানলাইট কিভাবে তৈরি হয় বা সানলাইট তৈরি হওয়ার জন্য কোনটা কি রিয়াকশন রেসপন্সিবল সেটা আমার কাছে জানতে চাইছে। দেখো সানলাইটের জন্য আমরা কি জানি, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়। ফিউশন রিয়াকশন কি জিনিস, যেখানে দুটো ছোট ছোট নিউক্লিয়াস জুড়ে, দুটো ছোট নিউক্লিয়াস জুড়ে কি তৈরি হবে, একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে। আচ্ছা সেখানে কেমিক্যাল রিয়াকশনটা কেমন হবে, যেখানে হাইড্রোজেনের ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম এই জিনিস জুড়ে কি হয়, হিলিয়াম পরমাণু তৈরি হয়, প্লাস নিউট্রন তৈরি হয়, প্লাস 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি সেখান থেকে রিলিজ হয়। কত, 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। ঠিক আছে, তার মানে ফিউশন রিয়াকশন হবে, ফিশন হবে না, কেমিক্যাল রিয়াকশন বিটুইন, ফিউশন রিয়াকশন কার কার মধ্যে, হাইড্রোজেন এবং হিলিয়াম অ্যাটম। সো অপশন নাম্বার বি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে আমাদের করতে হবে। দেখো এই কোয়েশ্চেনগুলো বা এই জিনিসগুলো কিন্তু আমাদের কম বেশি বারবার করে আমাদের রিভিশন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো নিয়ে ডাউট হওয়ার তোমাদের কারোর মধ্যে কোনো কথা নয়, এগুলো সবাই করতে পারবে। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজ ফর বেকিং ফ্রুট। বেকিং ফ্রুট কথাটার মানে ভাই ফল পাকাতে কি ব্যবহার করা হয়, তুমি বলবে ফল পাকাতে ইথিলিন হরমোন ব্যবহার করা হয়, গ্যাসিয়াস হরমোন ইথিলিন। ঠিক আছে, আমাকে কমেন্ট করে বলো যে ইথিলিন একটা সম্পৃক্ত না অসম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড। ইথিলিনের ফর্মুলা কি হয়, ইথিলিনের ফর্মুলা C2H4। ইথিলিনের মধ্যে কি টাইপের বন্ডিং দেখা যায়, বলবে ডবল বন্ডিং, CHH দুটো কার্বন থাকে, চারটে হাইড্রোজেন থাকে। তো ইথিলিনের মধ্যে ডবল বন্ডিং দেখা যায়। বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়। এটাও আমার কি ধরনের স্ট্রাকচার, প্ল্যানার স্ট্রাকচার। ঠিক আছে, প্ল্যানার স্ট্রাকচার মাথায় রাখবে। মিথেন, ক্লোরিন গ্যাস, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এগুলোর সাথে বেকিং ফ্রুটের কোনো সম্পর্ক নেই। মিথেন হচ্ছে গোবর গ্যাস, ন্যাচারাল গ্যাস, মার্স গ্যাস, সিএনজি এবছর পরীক্ষাতে এসছে, উইল ও দ্য উইস্প, যেটা আমাদের ভারতে মিথেনকে পাওয়া যায় সব থেকে বেশি কোথায়, উত্তর হবে ধান চাষের জমি। ঠিক আছে, জলা জায়গাতে। ক্লোরিন গ্যাস দিয়ে আমরা কি করি, ব্লিচিং পাউডার থেকে ক্লোরিন গ্যাস, ন্যাসেন্ট ক্লোরিন বার হয়, সবুজাব হলুদ, গ্রিনিশ ইয়েলো কালার। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা আমাদের নর্মাল প্র্যাকটিক্যাল লাইফে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সেভাবে কোনো ইউজ নেই। আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। ইথাইল অ্যালকোহল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল দুটোর কম্পোজিশন থাকে স্যানিটাইজারে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। বলছে আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার অন কম্প্রাইজিং গ্যাসেস টার্নস ইনটু লিকুইড বিকজ। দেখো হ্যাঁ, এই একটা কোয়েশ্চেন যেটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। কি বলছে, যে সংকট উষ্ণতায় গ্যাস থেকে লিকুইডে কোনো একটা মলিকুলস কনভার্ট হচ্ছে, মানে গ্যাসিয়াস মলিকুলস লিকুইডে কনভার্ট হচ্ছে। মানে আমি ধরতে পারি স্টিম, স্টিম মানে হচ্ছে বাষ্প, স্টিম কনভার্ট হচ্ছে কিসে, গ্যাসে। এবার আমাকে একটা কথা বল, সরি, স্টিম কনভার্ট হচ্ছে কিসে, ওয়াটারে, H2O-তে। H2O কোন অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আছে, এটা কোন অবস্থায় আছে, গ্যাসিয়াস অবস্থায়। তো এই যে গ্যাসিয়াস অবস্থা থেকে লিকুইড অবস্থায় যাওয়া, মলিকুলার ইন্টারাকশন বেশি হচ্ছে না কম হচ্ছে বলো তো? গ্যাসে মলিকুলার ইন্টারাকশন বেশি থাকে নাকি লিকুইডে মলিকুলার ইন্টারাকশন বেশি থাকে? তুমি বলবে গ্যাস তো র্যান্ডম ভাবে যেদিক সেদিক ইচ্ছে ছড়িয়ে যেতে পারে, লিকুইড তো একটা জায়গার মধ্যে থাকে, ঠিক থাকতে চায়, সলিড আরো কম্প্যাক্ট অবস্থায় থাকতে চায়। তাহলে গ্যাস থেকে যখন আমি লিকুইডে যাব, আমার মলিকুলার ইন্টারাকশন, এই যে ইন্টারমলিকুলার ফোর্সেস বা মলিকুলার ইন্টারাকশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে এখানকার কি কনসেপ্টটা কি, আমার অ্যাট্রাকশন ফোর্সের যে ব্যাপারটা আছে, অ্যাট্রাকশন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্স কি হবে গো, বলবে অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজেস। ঠিক, আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল বেড়ে যাবে। এই অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজেস হওয়ার জন্য এই জিনিসটা হয়। মাইন্ডেড কনসেপ্ট হচ্ছে এটা, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে উত্তর কি হলো ভাই, উত্তর মলিকুলস হ্যাভ গ্রেটার ইন্টারমলিকুলার ফোর্সেস। সো অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ঠিক আছে, সংকট উষ্ণতা হচ্ছে এমন একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারের ওপরে চলে গেলে কোনো গ্যাস তাকে আর লিকুইডে কনভার্ট করা যায় না। এই জিনিসটাও জানতে চাইতে পারে যে ক্রিটিক্যাল টেম্পারেচারের বৈশিষ্ট্য বলো। সংকট উষ্ণতা কি বললাম, যে টেম্পারেচারের ওপরে কোনো গ্যাস চলে গেলে তাকে আর লিকুইডে কনভার্ট করা যায় না, সেইটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো। হ্যাঁ, পরের কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে যে এ ফিউ ড্রপস অফ আয়োডিন সলিউশন ইজ অ্যাডেড টু রাইস ওয়াটার। ঠিক আছে, দ্য সলিউশন টার্নস ব্লু ব্ল্যাক ইন কালার। ঠিক আছে, দিস ইন্ডিকেটস দ্য রাইস ওয়াটার কন্টেন্স। দেখো ব্লু ব্ল্যাক ইন কালার, রাইস ওয়াটারের মধ্যে, রাইস ওয়াটারের মধ্যে এক ফোঁটা কি ফেলেছে,
আয়োডিন সলিউশন ফেলেছে। আয়োডিন সলিউশন দিয়ে কি করা হয় জানো? স্টার্চ টেস্ট করা হয়, স্টার্চের কনফার্মেটরি টেস্ট। ঠিক কোনো একটা সলিউশন বা কোনো একটা লিকুইডের মধ্যে স্টার্চ আছে কিনা, শ্বেতসার আছে কিনা, সেটা মাপার জন্য বা সেটা ট্রেস করার জন্য যে টেস্ট লাগে সেটাকে বলা হয় হচ্ছে আয়োডিন টেস্ট। কেমন? এইটা হচ্ছে ধরো একটা ব্রাউন বা ইয়েলো কালারের একটা সলিউশন, ওকে, ব্রাউন বা ইয়েলো কালারের সলিউশন। এর মধ্যে ড্রপ ওয়াইজ কি অ্যাড করতে হবে? ড্রপ ওয়াইজ স্টার্চ অ্যাড করতে হবে, স্টার্চ অ্যাড করতে হবে। স্টার্চ অ্যাড করার পরে যদি সেটা ব্লু কালার হয়ে যায় বা পার্পেল কালার হয়ে যায়, যে ব্লু বা পার্পেল কালার দেখতে পাচ্ছ, এই ব্লু বা পার্পেল কালার হয়ে যাওয়া মানে হচ্ছে যে পজিটিভ টেস্ট। পজিটিভ টেস্ট মানে তার মধ্যে স্টার্চ প্রেজেন্ট আছে। আর নেগেটিভ টেস্ট কি হবে? স্টার্চ অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, তুমি একটা সলিউশনের মধ্যে স্টার্চ ফেললে এই কালারটা হলে সেটা নেগেটিভ টেস্ট, স্টার্চ নেই। ব্লু কালার বা পার্পেল কালার হয়ে গেলে সেটা স্টার্চ আছে। তার মানে আয়োডিন কথাটার সাথে সবসময় স্টার্চ বা শ্বেতসার যাবে। অপশন নাম্বার সি, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাথায় রাখবে। আমি তোমাদের সাপোর্টিভ ছবি দিয়ে দিলাম যেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। ওকে, নেক্সট পরেরটা চলো। পরের জিনিস দেখো, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বনেট মোলার মাস। আচ্ছা, ছোট ছোট অঙ্ক। ক্যালসিয়াম কার্বনেটের ফার্স্টে ফর্মুলা জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেট স্যার বলবে CaCO3। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের যে মোলার মাস হবে বা মোলার ভর হবে সেটা কত হবে? বলবে স্যার ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, ক্যালসিয়াম 40 হয়, কার্বন হয় হচ্ছে 12, অক্সিজেন কত? 16 × 3। মোল কনসেপ্ট থেকে কিন্তু এবছর প্রশ্ন দিয়েছে, তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। 3 × 16 48 আর 12, 48 আর 12 হচ্ছে তোমার 60, 60 আর 40 কত হয়? 100। তার মানে এর মোলার ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে এই যে মোলার মাস ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রাম হলো, এই 100 গ্রামের মধ্যে ক্যালসিয়ামের কন্ট্রিবিউশন কতটা? বলবে 40 ইউনিট। তার মানে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম যদি আমি বলি, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কত হবে? 100 ইউনিটের মধ্যে ক্যালসিয়াম কন্ট্রিবিউট করছে 40 ইউনিট, পার্সেন্টেজ বলে ইন্টু 100। তার মানে আলটিমেটলি আনসার কত হলো? বলবে 40%। ঠিক আছে, 40% কারেক্ট আনসার। তোমাকে আমি ঠিক HW দিলাম, HW দিচ্ছি। কার্বন ডাই অক্সাইডে পার্সেন্টেজ অফ কার্বন কত? কার্বন ডাই অক্সাইডে পার্সেন্টেজ অফ কার্বন কত? এইটা আমাকে HW লিখে সবাই কোয়েশ্চেনের দাগ নম্বরে HW লিখে, দাগ নম্বর কত? 7 নম্বরে HW লিখে এটা আমাকে কমেন্ট করে সবাই জানাবে কার্বন ডাই অক্সাইডে কার্বনের পার্সেন্টেজ কত। ঠিক আছে, এটা তোমাদের HW দিলাম। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা রেডি করতে হবে ভালোভাবে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। মোস্ট ইম্পর্টেন্ট সেফটি মেথড ইউজ ফর প্রোটেক্টিং হোম অ্যাপ্লায়েন্স, ঠিক, রুম শর্ট সার্কিটিং অর ওভারলোডিং। শর্ট সার্কিটিং কেন হয়? যখন সার্কিটের মধ্যে দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, একটা পাথ তৈরি করতে হয় যেই পাথের রেজিস্ট্যান্স 0 হয়ে যায়। পাথের রেজিস্ট্যান্স 0 হয়ে গেলে তার মধ্যে দিয়ে কারেন্ট ইনফাইনাইট অ্যামাউন্ট যাবে। ওকে, তাহলে শর্ট সার্কিটিং কি হয়? শর্ট সার্কিটিং করার জন্য, ওভারলোডিং করার জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রিক মিটার, স্টেবিলাইজার, ইউজ অফ ফিউজ নাকি ইউজ অফ আর্থিং। শর্ট সার্কিটিং হয়ে গেলে কি করব আমরা? ফিউজটা যাতে গলে যায়। ওকে, তোমরা আমাকে কমেন্ট করবে যে ফিউজকে বর্তনীর সাথে কোন কম্বিনেশনে যুক্ত করা থাকে, মানে সমান্তরাল সমবায় নাকি শ্রেণী সমবায়, কোন ধরনের কম্বিনেশনে ফিউজ তারকে যুক্ত করা থাকে, এটা আমাকে কমেন্টে বলো। দেখি, একটা একটা করে প্রশ্ন, তার একটা একটা করে কমেন্ট হবে। নেক্সট, when NaCl is dissolved in water, NaCl মানে সল্ট আমরা জানি, তাহলে সল্টকে যখন জলের মধ্যে দিচ্ছে, এভরি Na প্লাস আয়ন ইজ সারাউন্ডেড বাই, সোডিয়াম প্লাস আয়ন কি দিয়ে সারাউন্ডেড থাকে? দেখো, জল, ওয়াটার কি একটা? ওয়াটার বলবে পোলার মলিকুল। ওয়াটার কি একটা? পোলার মলিকুল। পোলার মলিকুল মানে ওয়াটারের মেরু হয়। ঠিক আছে, এ পজিটিভ নেগেটিভ পোল তৈরি করতে পারে। জলের স্ট্রাকচার যদি আমি আঁকি, এইদিকে O, এইদিকে H, এইদিকে H, তো হাইড্রোজেনগুলো কি হয়? পজিটিভ পোল তৈরি করে। হাইড্রোজেন কি হয়? সামান্য ডেল প্লাস চার্জ হয়, এটা ডেল প্লাস চার্জ হয়, এটা ডেল মাইনাস চার্জ হয়। এই পোলার মলিকুলের জন্য এই যে মাঝখানে Na প্লাস আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বেসিক্যালি ওয়াটার মলিকুল। এটাও ওয়াটার, এটাও ওয়াটার, এটাও ওয়াটার। তো ওয়াটার দিয়ে কি করা আছে? দেখো, প্রত্যেকটা মলিকুলকে ওয়াটার দিয়ে ঘিরে ফেলা আছে। ঠিক আছে, প্রত্যেকটা মলিকুলকে ওয়াটার দিয়ে ঘিরে ফেলা আছে। তো Na প্লাস আয়নটা ওয়াটার মলিকুল দ্বারা এইভাবে জিনিসটা ট্র্যাপড হয়ে যায়। ওই জন্য বলি যে NaCl এর মধ্যে Na প্লাস আয়নটা শুধুমাত্র হাইড্রেটেড অবস্থায় থাকে। ওকে,
Na প্লাস আয়ন হচ্ছে হাইড্রেটেড অবস্থায় থাকে, মাইন্ড ইট। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসটা কাজ করে, এটা বুঝবে ভালো করে। ঠিক, এবার যদি বলে সলিড NaCl এর ক্ষেত্রে, এই যে NaCl ডিসলভড ইন ওয়াটার বললে, NaCl তো লিকুইড অবস্থায় চলে গেল না, লিকুইড অবস্থায় চলে গেলেই Na প্লাস আর Cl মাইনাস আয়ন তৈরি হয়। এবার NaCl যখন সলিড অবস্থায় থাকবে তখন Na প্লাস আয়নগুলো সারাউন্ডেড থাকবে কি দ্বারা, তখন বলবে Na প্লাস আয়নগুলো সারাউন্ডেড থাকবে ক্লোরিন আয়ন দ্বারা। প্রত্যেকটা Na প্লাস আয়ন 6টা ক্লোরিন আয়ন দ্বারা সারাউন্ডেড করা থাকে। ঠিক আছে, এগুলো প্রপার নলেজ। ঠিক, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। চলো তাহলে উত্তর এটা কি হলো ভাই, ওয়াটার মলিকুলস, অপশন ডি H2 মলিকুলস। এগুলো দেখো পিওর কনসেপ্ট ছাড়া এগুলো আনসার করতে পারবে না। সবাই ভাববে যে NaCl বলছে, তাহলে Na প্লাস আয়নগুলো সেল মাইনাস আয়ন দ্বারা সারাউন্ডেড করা থাকবে। সেল মাইনাস আয়ন দ্বারা হবে কখন হবে বললাম, যখন সেটা সলিড অবস্থায় থাকবে তখন সেটা সেল মাইনাস আয়ন দ্বারা হবে, আদারওয়াইজ নয়। নেক্সট 10 নম্বরের কোয়েশ্চেন, অ্যামং CO2, H2 ভেপার, CH4 আর CO দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস থেকে পিএসসি প্রচুর কোয়েশ্চেন করে, এই একটা টপিক থেকে 2-3টে প্রশ্ন আসে দেখবে। মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস, আমি যদি বলি পার্সেন্টেজ কম্পোজিশনের রেসপেক্টে কোন গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি আছে, তুমি বলবে জলীয় বাষ্প। আর এই যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইডটা হবে হচ্ছে অ্যাক্টিভ গ্রিন হাউস গ্যাস। তোমাকে পরীক্ষাতে বললো যে এর মধ্যে কোনটা অ্যাক্টিভ গ্রিন হাউস গ্যাস আছে বলো, তুমি বলবে সক্রিয়তা কার্বন ডাই অক্সাইডের বেশি, কিন্তু পরিমাণে জলীয় বাষ্প বেশি। দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা, তুমি ভালো করে দেখে নেবে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজের মধ্যে পরিমাণ কথাটা বলতে চাইছে না অ্যাক্টিভনেস বলতে চাইছে। পরিমাণ কথাটা বলতে চাইছে, তার মানে H2 ভেপার কারেক্ট আনসার হবে। এবার আমাকে তোমরা বলবে যে গ্রিন হাউস এফেক্টের সাথে কোন টাইপের রে অ্যাসোসিয়েটেড। ঠিক, মানে এই যে সূর্য থেকে কোন রশ্মি ঠিক এই মলিকুলগুলো ট্র্যাপ করে, যাকে রিফ্লেক্ট করার পর সেটা আর বাইরে যেতে পারে না, কোন রেডিয়েশনের কথা বলছি, কোন রের কথা বলছি, সেটা আমায় বলবে। ঠিক আছে, নেক্সট চলো পরের কোয়েশ্চেন দেখি। ইলেকট্রিক্যাল ওয়্যারস আর কোটেড অ্যান্ড ইনসুলেটিং মেটেরিয়াল, জেনারেলি দ্য মেটেরিয়াল ইজ পিভিসি, কারেক্ট আনসার পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, যে তারের ওপরে যে কোটিংটা দেওয়া থাকে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না, ঠিক, কারেন্টের বাধা দেয়, সেটা পলিভিনাইল ক্লোরাইড পিভিসি। এটা একটা অ্যাডিশন পলিমার, ঠিক আছে, যার মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো অপশন সি কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর, স্টেইনলেস স্টিলে আয়রন মিক্স আপ করা থাকে কার সাথে। দেখো স্টিলের উপাদান হচ্ছে বেসিক্যালি লোহা, নিকেল, লোহা থাকবে, নিকেল থাকবে, ক্রোমিয়াম থাকবে এবং শর্ট বা কম কম্পোজিশনে কার্বন থাকবে। তো নিকেল আর ক্রোমিয়াম এই দুটো জিনিস থাকবেই। এবার ক্রোমিয়ামের থেকে যদি নিকেল বেশি থাকে তখন সেই স্টিলকে বলবো নিকেল স্টিল, নিকেলের থেকে ক্রোমিয়াম বেশি থাকলে তখন তাকে বলবো ক্রোম স্টিল। ঠিক, কিন্তু নিকেল আর ক্রোমিয়াম এই দুটো জিনিস আমার কাছে থাকবেই। আমাকে কপার এবং জিঙ্ক দিয়ে কোন অ্যালয় তৈরি করা হয়, যেটা বারবার পরীক্ষাতে আসে, সেটা আমাকে কমেন্ট করে বলো। কপার এবং জিঙ্ক মিশিয়ে 70% কপার 30% জিঙ্ক মিশিয়ে কোন অ্যালয় তৈরি করা হয় বলো কমেন্টে দেখি। নেক্সট পরের কোয়েশ্চেন বানাই দেখি, পরেরটা দেখি। ইফ দ্য ভেপার ডেন্সিটি অফ এ গ্যাস ইজ 32, হোয়াট ইজ ইটস মলিকুলার ওয়েট। হ্যাঁ, বাষ্প ঘনত্বের সাথে মলিকুলার ওয়েটের একটা সম্পর্ক আছে। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, খাতায় লেখো। কতটা কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে দেখো। ফর্মুলা হচ্ছে কোনো গ্যাসের মলিকুলার মাস যা হবে, সেই মলিকুলার মাস হবে 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ভিডি কথাটার মানে ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব। মলিকুলার মাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। এবার ভেপার ডেন্সিটি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি আমরা, ভেপার ডেন্সিটি লিখতে পারি মলিকুলার মাস ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমাকে এখানে মলিকুলার মাস জানতে চাইছে, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে বার করে দিই, আলাদা করে লিখতে হবে না। মলিকুলার মাস ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি কত, ভেপার ডেন্সিটি 32, তাহলে 32 আর 2 কত হলো 64, তাহলে মলিকুলার মাস 64 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। এবার আমাকে এই রকম কোয়েশ্চেন এখান থেকে থাকতে পারতো যে এই যে গ্যাসটার কথা বলা হয়েছে ভেপার ডেন্সিটি অফ এ গ্যাস, এই গ্যাসটা কি টাইপের গ্যাস বা কোন গ্যাস এটা জানতে চাইতে পারে। তো তুমি বলবে যে স্যার মলিকুলার মাস 64 হয় কোন গ্যাসে, বলবে সালফার ডাই অক্সাইড। সালফারের আণবিক ভর কত 32 হয়, অক্সিজেন কত 16 মাল্টিপ্লাইড বাই 2 32, তাহলে 32 আর 32 কত হলো 64 গ্রাম হলো। তো এই গ্যাসটা কোন গ্যাস এটাও জানতে চাইতে পারতো, তো সেই রেসপেক্টে সালফার ডাই অক্সাইড বা SO2 আমরা কারেক্ট আনসার দিতাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, Na প্লাস Fe2 প্লাস কোবাল 3 প্লাস জিন 2 প্লাস
এদের মধ্যে কোনটা ট্রানজিশন মেটাল আয়ন্স হুইচ আর নট ট্রানজিশন মেটালস, নট বলেছে। শোনো, অ্যাকচুয়ালি গ্রুপ নাম্বার পর্যায় সারণীর যদি আমরা গ্রুপ নাম্বার দেখি, গ্রুপ নাম্বার 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 3 থেকে 12কে আমরা ট্রানজিশন মেটাল বলি। কি বলছি? পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 3 থেকে 12কে ট্রানজিশন মেটাল বলা হয়। আচ্ছা, এবার ফার্স্ট ট্রানজিশন মেটাল সিরিজ, এটার জন্য পর্যায় সারণীটা দেখতে হবে একটু। ফার্স্ট ট্রানজিশন মেটাল, এই সিরিজটা কারা? ফার্স্ট ট্রানজিশন মেটাল সিরিজ কারা? তুমি বলবে প্রথম ট্রানজিশন মেটাল সিরিজ হচ্ছে অ্যাটমিক নাম্বার যাদের 21 থেকে অ্যাটমিক নাম্বার 30 পর্যন্ত আছে, কিন্তু এই 30 অ্যাটমিক নাম্বার যার, কে 30 পরমাণু ক্রমাঙ্ক আছে জিঙ্কের, জেডেন, এই জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি এদেরকে ট্রানজিশন মেটাল হিসেবে ধরা হয় না। জেডেন, ক্যাডমিয়াম মানে সিডি, মার্কারি মানে এইচজি, এদের ট্রানজিশন মেটাল হিসেবে ধরা হয় না। সন্ধিগত মৌলের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন পরিবর্তনশীল যোজ্যতা, ঠিক আছে, ভ্যালেন্সি একাধিক টাইপের হতে পারে, কালার ফর্ম করার ক্ষমতা, কোনো সলিউশন যেগুলো তৈরি হবে সেগুলো কালারফুল হবে, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন ফিক্স নয়, আনফিল্ড ডি অরবিটাল থাকতে হবে, এগুলো একটু অ্যাডভান্স স্টাডি, ঠিক আছে। এইগুলো ট্রানজিশন মেটালের বৈশিষ্ট্য। তো সোডিয়াম তো ট্রানজিশন মেটাল নয়, ঠিক আছে, নট বলেছে, তাহলে এই দুটো অপশন ফার্স্টে বাদ। এবার সোডিয়াম আর এখানে কোবাল্ট বলেছে, এখানে জিঙ্ক বলেছে। আমি কি বললাম? জিঙ্ক ট্রানজিশন মেটাল হবে না। কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক কত? কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক 27, ঠিক। জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক কত? এটা 30। তাহলে সোডিয়াম আর কোবাল্ট, কোবাল্ট তো ট্রানজিশন মেটাল, জিঙ্ক ট্রানজিশন মেটাল নয়। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। তো তোমার কি লাগবে এই কোয়েশ্চেন সলভ করতে গেলে? ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল, তোমার সাবজেক্টিভ নলেজ প্রচণ্ড বাড়াতে হবে, না হলে এই ধরনের কোয়েশ্চেন সলভ করা যাবে না। পরীক্ষা হলের মতো জায়গায়, বাড়িতে হয়তো মক পেপারে সলভ করে দিলে, কিন্তু পরীক্ষা হলের মতো জায়গায় কিন্তু এ ধরনের কোয়েশ্চেন সলভ করা, এটা কিন্তু কোয়াইট চ্যালেঞ্জিং হয়ে যাবে, মাইন্ড ইট, ঠিক আছে। তো ভালো করে পড়াশুনো করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ কোয়ান্টিটি রিমেন্স কনস্ট্যান্ট ইন প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্স। দেখো, যদি আমরা তারকে প্যারালালি কানেক্ট করি, বারবার এগুলো কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে, প্যারালালি যদি আমরা তারকে কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করলে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কি থাকে? সেম থাকে, ঠিক আছে। একে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, এইটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, তাহলে এ এবং বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সেম রাখতে হবে, কারেন্টের ভ্যালু আলাদা হয়ে যায়। এই কারণে বাড়িতে আমাদের সমস্ত অ্যাপ্লায়েন্স কিসে চলে? 220 ভোল্টেজ, যেটা সেভ ভোল্টেজের ভ্যালু, এবং সেটা প্যারালাল কম্বিনেশনে বাড়ির সমস্ত অ্যাপ্লায়েন্স কানেক্টেড থাকে, ঠিক আছে, গেল এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেখি। 16, আচ্ছা 16 নম্বরের কোয়েশ্চেন দেখো, এইখানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে মেনলি 2019-এ 15টা কোয়েশ্চেন এসছে, এবং 15টা কোয়েশ্চেন বুঝতে পারছো তো জাতের কোয়েশ্চেন, ঠিক। আর কতগুলো পারলে কতগুলো পারলে না, এগুলো আস্তে আস্তে নোট করতে করতে যাবে। চলো নেক্সট আমরা করছি 2018-2018-এর পেপার আমরা দেখে নিই। প্রথম কোয়েশ্চেন বলছে সায়েন্টিস্ট সিভি রমন কি ডিসকভার করেছেন? সিভি রমনের সাথে আলোর স্ক্যাটারিং এফেক্ট যাবে, যেটাকে আমরা রামান এফেক্ট বলি, বারবার পড়ানো হয়েছে। সিভি রমন আলোর স্ক্যাটারিং ধর্ম নিয়ে, লাইটের স্ক্যাটারিং নিয়ে বেসিক্যালি তার গবেষণা ছিল, ঠিক। এবং থিওরিটিক্যাল ব্যাখ্যা দিয়েছিলেন যে সমুদ্রের জলের কালার কেন নীল হয়, আকাশকে কেন আমরা নীল দেখি, ক্লাউডের কালার কেন হোয়াইট হয়, এদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা রামান স্ক্যাটারিং থেকে হয়, ঠিক আছে। নেক্সট, তাহলে সিভি রমন ডিসকভার্ড রামান এফেক্ট। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল। হ্যাঁ, এইগুলো একটু টাফ কোয়েশ্চেন, এগুলো সবার পক্ষে পারা যাবে না। দেখো, টান্টালাম কার্বাইড আর হচ্ছে হফমিয়াম কার্বাইড, টিএসি আর এইচএফসি, এই দুটোকে ওয়ার্ল্ডে সব থেকে বেশি হিট রেজিস্ট্যান্স মেটেরিয়াল বলা হয়, সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে এরা। এই হচ্ছে হফমিয়াম কার্বাইড, এইরকম ডাস্ট পাউডারের মতো দেখতে, ঠিক আছে, আপ টু 4000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত। কত বলছি? 4000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত তারা হিটকে বা তারা টেম্পারেচারকে রেজিস্ট করতে পারে, বুঝতে পারছো? মানে টাংস্টেনের যেটা 3488 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তার থেকেও বেশি এটা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিটকে তারা রেজিস্ট করতে পারে, মাইন্ড ইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার
18 দেখো বলছে which university has developed the holographic imaging process that enables the radiation of a standard Wi-Fi router to generate the 3D images in the surrounding environment ঠিক আছে ওয়াইফাই দিয়ে হলোগ্রাফিক 3D ইমেজ তৈরি করা ঠিক আছে এটা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক কারেক্ট আনসার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির তখনকার সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন ছিল ঠিক আছে আমাকে তোমরা কমেন্টে বলবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক এটা কোন কান্ট্রিতে অবস্থিত ঠিক আছে এটা বলবে তো এখানে ডিসকাশন করার আর কিছু নেই এটা স্ট্যাটিক প্রশ্ন নেক্সট হুইচ ইজ দ্য ফুল ফর্ম অফ SCM এইটা তোমাদের আমি HW দিলাম 20 HW স্ট্যাটিক পার্ট তোমরা একটু রিসার্চ করে আমাকে বলবে যে এটা কি উত্তর হবে SCM এর ফুল ফর্ম কি স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল স্ট্রং কসমোলজিক্যাল মডেল স্টেবল কসমোলজিক্যাল মডেল নাকি স্ট্রিক্ট কসমোলজিক্যাল মডেল এই চারটের মধ্যে পার্থক্য আছে এটা অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড ঠিক আছে গ্রহ নক্ষত্র সেলেস্টিয়াল বডি নিয়ে রিসার্চের সাথে কানেক্টেড ঠিক সেটা আমায় দেখে বলবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 হ্যাঁ দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার বিউটি LHCb এক্সপেরিমেন্ট ইজ দ্য স্টেবিলাইজ ফর শোনো লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রটা এইরকম দেখতে ঠিক আছে এই টাইপের দেখতে এবং এই যন্ত্র দিয়েই প্রথম হচ্ছে হিগস বোসন এই যন্ত্র দিয়েই প্রথম হচ্ছে হিগস বোসন পার্টিকেল এটা ডেভেলপ করা হয়েছে এই লার্জ হেড্রন কোলাইডার এই যন্ত্রের মধ্যে দিয়ে লাইটের স্পিডে দুটো সাবঅ্যাটমিক পার্টিকেলকে কোলাইড করানো হয় ধরো প্রোটন আর প্রোটন একটা প্রোটন দুটো দুই সাইড থেকে আসছে তাদের মধ্যে কলিশন হয়ে সেই জিনিসটা ব্রেক হয়ে গেল এবার এই যে প্রোটন পার্টিকেল বললাম না এই প্রোটন পার্টিকেল তৈরি হয় হচ্ছে কোয়ার্ক নামক একটা পার্টিকেল থেকে মানে কোয়ার্ক পার্টিকেলটা কি জিনিস প্রোটন পার্টিকেলও ফান্ডামেন্টাল সেই অর্থে নয় প্রোটন পার্টিকেলকেও ভাঙলে দেখতে পারবো তার মধ্যেও পার্টিকেল আছে যেমন দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দিয়ে প্রোটন তৈরি হয় ওকে দুটো ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক দিয়ে নিউট্রন তৈরি হয় এই রকম ব্যাপার আছে তো কোয়ার্ক পার্টিকেল থেকে প্রোটন তৈরি হয় বুঝতে পেরেছো তো লার্জ হ্যাড্রন কোলাইডারের সাথে বিউটি কোয়ার্ক স্টাডি মানে সাবঅ্যাটমিক পার্টিকেলকে কলিশন করিয়ে তাদেরকে ব্রেক করে ফেলা ঠিক আছে তাদেরকে ভেঙে নতুন একটা পার্টিকেল তৈরি করা এবং দেখা যায় অ্যাটমের মধ্যে আরও সাবঅ্যাটমিক পার্টিকেল কি কি টাইপের থাকতে পারে ঠিক আছে সেইটাকে বেসিক্যালি কোয়ার্ক স্টাডি বলা হয় মাইন্ডেড ঠিক পিটার হিগস 2013 সালে পিটার হিগস বেসিক্যালি নোবেল প্রাইজ পেয়েছিলেন হ্যাঁ আমরা তখন কলেজে পড়ি ওকে পিটার হিগস নোবেল প্রাইজ পেয়েছিলেন হিগস বোসনের জন্য অ্যাকচুয়ালি এটা SN বোসের কাজ ঠিক আছে মানে বোসন কণার উদ্ভাবককে SN বোস তার নাম অনুযায়ী এই কণার নাম বোসন কণা হয়েছে যাকে গড পার্টিকেল বা ঈশ্বর কণা বলা হয় তোমরা ঈশ্বর কণার নাম শুনে থাকবে ঈশ্বর কণা কেন বলে যে এই পার্টিকেল সমস্ত পার্টিকেলকে মাস প্রদান করতে পারে ভর প্রদান করতে পারে বলে তাকে এই জিনিস বলা হয় নেক্সট পরেরটা দেখি আমরা ডিস্টর্টেড ভিশন অ্যাস্টিগম্যাটিজম ক্যান বি কারেক্টেড বাই ইউজিং দ্য ফলোইং লিন্স এগুলো বারবার তোমাদের বলা হয়েছে এইটা হচ্ছে আমাদের নর্মাল চোখ ঠিক এই যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমাদের রেটিনা তো ইমেজ যদি রেটিনাতে তৈরি হয় তাহলে আমাদের ঠিকঠাক ইমেজ তৈরি হয় মানে এটা ফার্স্টে কর্নিয়া এটা হলো ফোকাল পয়েন্ট এই আর অ্যাস্টিগম্যাটিজম মানে হচ্ছে রেটিনাতে ইমেজ তৈরি না হয়ে মাল্টিপল জায়গাতে ইমেজ তৈরি হওয়া এই রেটিনার আগে রেটিনার পেছনে মাল্টিপল জায়গাতে ইমেজ তৈরি হয় সেইটাকে বলা হয় হচ্ছে ডিস্টর্টেড আমার এই ডিস্টর্টেড ভিশন মানে কোনো একটা অবজেক্টের পার্টিকুলার শেপকে ডিটারমাইন করতে না পারা অ্যাস্টিগম্যাটিজমের জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স বা টরিক লেন্স আমরা ব্যবহার করি ঠিক আছে যেটা বলছি সিলিন্ড্রিক্যাল বা টরিক লেন্স আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে অ্যাস্টিগম্যাটিজমকে দূর করার জন্য তো টরিক কথাটাও আসতে পারে সিলিন্ড্রিক্যাল কথাটাও আসতে পারে এই হচ্ছে তাদের ফিগার গেল বেশ ভালো কোয়েশ্চেন নাম্বার 23 আচ্ছা অ্যাঞ্জিওগ্রাম কি জিনিস অ্যাঞ্জিওগ্রাম দেখো অ্যাঞ্জিওগ্রামের সাথে সিগন্যাল ইউজ টেলিগ্রাম অফিস সিগন্যাল ইউজ রেডিও সিগন্যাল ইউজড ইন টিভি নয় সিটি অ্যাঞ্জিওগ্রাম তাহলে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে একটা মেডিকেল থেরাপি বা মেডিকেল টেস্ট তো অ্যাঞ্জিওগ্রামের সাথে কি যাবে বলবে ইট ইজ এ মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট ঠিক আছে ব্যাস তোমরা আমাকে বলো যে অ্যাঞ্জিওগ্রাম কিসের করা হয় তো এইগুলো সোজা প্রশ্ন এগুলো একটুখানি নলেজ থাকলে এই জিনিসের আনসার করে দেওয়া যাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 লাইফাই সিস্টেম দেখো লাইফাই সিস্টেম হচ্ছে বেসিক্যালি এই যে সিস্টেম রিলাইজ অন সেন্ট্রালাইজড লাইট অ্যান্টেনা ঠিক আছে লাইফাই সিস্টেম আমি একটা ছবি দেখাচ্ছি লাইফাই সিস্টেম এই টাইপের যে সার্ভার স্ট্রিমিং কন্টেন্ট ল্যাম্প ড্রাইভার LED ল্যাম্প ইন্টারনেট এই যে টোটাল সিস্টেমটা এই সিস্টেমটাকে আর্কিটেকচার অফ লাইফাই বলা হয়
মানে লাইফাই এইভাবে জিনিসটা কাজ করে। তার মানে ইন্টারনেট বা একটা ফিল্ড, বলবে যে একটা ফিল্ড ডেভেলপ করা, লাইটের সাহায্যে একটা ফিল্ড ডেভেলপ করা, রিলাইস অফ সেন্ট্রালাইজড লাইট অ্যান্টেনা, লাইট এনার্জিকে কাজে লাগিয়ে ইন্টারনেট ফিল্ড জেনারেট করা, সেইটা হচ্ছে বেসিক্যালি লাইফাই সিস্টেম। অপশানগুলো এমনভাবে দিয়েছে যে তুমি দেখলেই সেই জিনিসটা বুঝতে পারবে যে কোনটা উত্তর হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, হু ডিজাইন দ্য পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা? পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা কে ডিজাইন করেছে? এইটা এডউইন ল্যান্ড উত্তর হবে আই থিঙ্ক। একবার তোমরা একটুখানি চেক করে নেবে যে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা কে ডিফাইন করেছেন বা কে তৈরি করেছেন, সেটা হচ্ছে এডউইন ল্যান্ড। এটা আমাদের ইনভেনশন থেকে আসে, ঠিক ইনভেনশনের যে পার্টটা আছে, যেখানে কোন সায়েন্টিস্ট কি ইনভেন্ট করেছে সেই জায়গাটাও ইম্পর্টেন্ট, সেই জায়গা থেকেই প্রশ্নগুলো আসে, এটা পড়তে হবে আমাদের। ওকে, নেক্সট পরেরটা কোয়েশ্চেন নাম্বার 26-এ যাব। 2018-19 মোটামুটি আমাদের কমপ্লিট। তাহলে তুমি দেখো 2018 আর 19 মিলিয়ে টোটাল 25টা কোয়েশ্চেন এসছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ধরলে তাও মোটামুটি প্রায় 44টার মতো, 42 to 44-এর মতো কোয়েশ্চেন টোটাল 2018-19 মিলিয়ে এসছে, মানে 18-তে 22টা, 19-এ 22টা, এইরকম। ঠিক আছে, তো এই রেঞ্জে মোটামুটি এই নাম্বারে প্রশ্ন থাকে এবং কোয়েশ্চেনের লেভেল যথেষ্ট ভালো। নেক্সট পরেরটা দেখি আমরা। বলছি এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? ভাই মাস, ভর, টেম্পারেচার, টাইম, এইগুলো তো আমাদের স্কেলার কোয়ান্টিটি, এগুলোর কোনো ডাইরেকশন হয় না। ডিসপ্লেসমেন্ট, সরণ, ঠিক সেই আদি অনন্ত কাল ধরে বলে আসছি ভাই, ডিসপ্লেসমেন্ট, সরণ, আমি কোন দিকে যাচ্ছি সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপরে ডিপেন্ড করে, ওই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। এটা কার ওপর ডিপেন্ড করবে? ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভেক্টর, বাদ বাকি সবকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং এরা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখি। অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ডিফার্স ফ্রম অ্যান অ্যাটম ওয়ান অফ ইটস আইসোটোপ ইন দ্য নাম্বার অফ। কোয়েশ্চেনে বলতে চাইছে আইসোটোপের মধ্যে কি ডিফার করে। কতবার বলবো আর? হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1, এই হলো ব্যাপার। ঠিক, তো এর মধ্যে ডিফার কি করছে? প্রথম হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার কেন ডিফাইন করছে? এদের মধ্যে গ্যাপ যদি আমি দেখি তাহলে নিউটন 0 আছে, নিউটন এখানে একটা আছে, নিউটন এখানে দুটো আছে। তাহলে আইসোটোপে ফান্ডামেন্টাল পার্টিকেল কি ডিফার করে, কি আলাদা হয়, সেটা হচ্ছে নিউট্রন। তো নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। প্রোটন নাম্বার তো এক 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 সমান আছে, তো কি সমান আছে বললে প্রোটন হবে, কি আলাদা আছে বললে নিউটন হবে। ঠিক আছে, অপশন এ কারেক্ট আনসার, নিউটন। আচ্ছা, নেক্সট পরেরটা দেখি আমরা। ইউনিট অফ ওয়েভলেন্থ, দেখো ওয়েভলেন্থকে আমরা অ্যাংস্ট্রম ইউনিট, ঠিক, ফেমটো ইউনিট মানে ফার্মিমিটার যেটা, ঠিক, ন্যানোমিটার ইউনিট, ন্যানোমিটার, এনএম, এই ইউনিটে মাপতে পারি। এবং এরা প্রত্যেকটাই কাকে ডিফাইন করছে? বলবে প্রত্যেকটাই ডিফাইন করছে লেন্থকে, দৈর্ঘ্য। তাহলে ওয়েভলেন্থ মানে কি? দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর মধ্যে কোনটা দৈর্ঘ্যকে ডিফাইন করছে? সেন্টিমিটার শুধু। পাস্কাল মানে তো প্রেসার, সেকেন্ড মানে টাইম, সেন্টিমিটার বাই সেকেন্ড মানে ভেলোসিটি। ঠিক আছে, তো উত্তর কি হবে? উত্তর হবে সেন্টিমিটার, কারেক্ট আনসার। গেল, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ক্যান ডিজলভ গোল্ড? এর মধ্যে কোন অ্যাসিডটা গোল্ডকে ডিজলভ করতে পারে? ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফলোইং অ্যাসিড ক্যান ডিজলভ গোল্ড, দেখো এটার মধ্যে পিএসসির যেটা আনসার কি ছিল, সেই আনসার কি অনুযায়ী HCl4 পারক্লোরিক অ্যাসিড কারেক্ট আনসার, কিন্তু এটার উত্তর হবে H2SiO4। H2SiO4 কে বলা হয় হচ্ছে সেলেনিক অ্যাসিড। এই কোয়েশ্চেনটা আরও একটা জায়গাতেও আমরা পরে দেখব। সেলেনিক অ্যাসিড কেমন দেখতে? সেলেনিক অ্যাসিড এইরকম, এসি, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এটা OH, এটা OH, এইটা হচ্ছে সেলেনিক অ্যাসিডের ফর্মুলা। এই সেলেনিক অ্যাসিড এতটাই স্ট্রং অ্যাসিড যে সেটা গোল্ডকে ডিজলভ করে দিতে পারে। আর HCl4 মানে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, বুঝতে পেরেছো? তো এইটা এবং এটা দুটোই আনসার, অ্যাকর্ডিং টু পিএসসির আনসার কি? এটা HCl4 নিয়েছে, কিন্তু এটার অ্যাকচুয়াল উত্তর হবে H2SiO4। ঠিক আছে, মাইন্ড ইট, এটা খুব ইন্টারেস্টিং বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয়, এটা লাগবে আমাদের। চলো পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 30-এরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ফ্রম দ্য সেম গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই তো আমি প্রথমেই পেয়ে গেলাম। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কত নম্বর গ্রুপকে বলছে? বলবে গ্রুপ 2। ঠিক আছে, ম্যাগনেসিয়াম পটাশিয়াম এটা গ্রুপ 2, এটা 1। ম্যাগনেসিয়াম কপার, এই কপার কত? গ্রুপ 11-এ আছে, ম্যাগনেসিয়াম গ্রুপ 2-তে।
আর এটা গ্রুপ 2 আর আয়োডিন হচ্ছে গ্রুপ 17, তাহলে সেম গ্রুপ বলেছে, তাহলে ম্যাগনেসিয়াম এবং কপার কারেক্ট আনসার হবে। গ্রুপ 2 কে আমরা কি নাম বলি? বলবে গ্রুপ 2 মানে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, অ্যালকালাইন আর্থ মেটাল মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের প্রত্যেকটা ধাতুকে মাটিতে পাওয়া যায় বলে তাদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা। ঠিক আছে, তো অপশন নাম্বার এ কারেক্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31। 31এরটা কি বলছে? আয়ন্স আর ফর্মড বাই নিউট্রাল অ্যাটম বাই। আয়ন্স কিভাবে তৈরি হয়? তুমি বলবে যে স্যার সোডিয়াম আছে একটা আমার কাছে ধরুন, তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে Na+ আয়ন তৈরি হচ্ছে। আবার ধরুন ক্লোরিন আছে আমার কাছে, ক্লোরিনে একটা ইলেকট্রন ঢুকলে ক্লোরাইড আয়ন তৈরি হয়, তাহলে ইলেকট্রন এখানে লেস হচ্ছে, ইলেকট্রন এখানে গেইন হচ্ছে, মানে রিলিজ হচ্ছে, গেইন হচ্ছে। তাহলে ইলেকট্রনের লস অর গেইনের মাধ্যমে, সো অপশন নাম্বার সি, এটা সোডিয়াম আয়ন তৈরি হয়েছে, এটা ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে। তো আয়ন্স বা কেমিক্যাল রিয়াকশন, তোমাকে বললো যে কেমিক্যাল রিয়াকশনের সাথে কোন পার্টিকেল অ্যাসোসিয়েটেড। কি বলছি? কেমিক্যাল রিয়াকশন তার সাথে কোন পার্টিকেল অ্যাসোসিয়েটেড? তুমি বলবে কেমিক্যাল রিয়াকশনের সাথে ইলেকট্রন অ্যাসোসিয়েটেড, কারণ ইলেকট্রন অরবিটে থাকে বলে ইলেকট্রনের জাম্পিং ফলিং হয়, ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়, কিন্তু তার মধ্যে থাকা প্রোটন নিউট্রন তাদের কোনো রকম কোনো এক্সচেঞ্জ হয় না। দ্যাটস ইট। ওকে, বেশ, তাহলে সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। পিক আউট দ্য অড কম্বিনেশন। দেখো, অডম্যান আউট মাঝখানে কয়েক বছর উঠে গিয়েছিল, আবার অডম্যান আউট দেয় এখন। ঠিক আছে, তো অডম্যান আউটের লজিক তোমার নিজের বার করতে হবে। দেখো, কপার, সিলভার, গোল্ড এরা হচ্ছে সেম গ্রুপ। গ্রুপ দিয়ে ভাববে এই ধরনের কোয়েশ্চেন যখন দেবে, গ্রুপ নাম্বার 11, এবং এদেরকে কি বলা হয়? বলবে কয়েনেজ মেটাল বলে। এদেরকে কি বলে? কয়েনেজ মেটাল, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, মুদ্রা ধাতু বলি আমরা। আচ্ছা, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা কি গ্রুপ নাম্বার 1-এ আছে? গ্রুপ নাম্বার 1-কে আমরা কি বলি? বলবে অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। ঠিক আছে, এরা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতে পারে। জিম, ক্যাডমিয়াম, মার্কারি এরা গ্রুপ নাম্বার 12-এ অবস্থিত, যে ট্রানজিশন সিরিজের মধ্যে রাখা হলেও তারা ট্রানজিশন মেটাল নয়। ঠিক আছে, তার মানে এরা হচ্ছে সেম গ্রুপে প্রেজেন্ট, কিন্তু ফ্লুরিন, সিলিকন, আয়োডিন, ফ্লুরিন আর আয়োডিন গ্রুপ নাম্বার 17, কিন্তু সিলিকন গ্রুপ নাম্বার 14-এ আছে। তার মানে এটা অড। বুঝতে পেরেছো? এটা আলাদা গ্রুপে আছে, বাদ বাকি সবকটা সেম গ্রুপে আছে। এই হলো লজিক। ঠিক আছে, গেল, ভালো। নেক্সট 33 অঙ্ক, সায়েন্সের অঙ্ক। দেখো, বলেছে অ্যাপ্লাইং এ পুলিং ফোর্স অফ এ স্ট্রিং রাবার ইজ ইনক্রিজ বাই 40%। আচ্ছা, টেনে একটা বল প্রয়োগ করে টেনে কোনো রাবারের লেন্থ কি করা হয়েছে? 40% বাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন ফোর্স ইজ উইথড্রন, তারপরে ফোর্স কি করা হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। হোয়াট পার্সেন্টেজ অফ লেন্থ ইজ ডিক্রিজ টু রিগেইন ইটস অরিজিনাল কনফিগারেশন? ঠিক আছে, তাহলে অরিজিনাল কনফিগারেশনে আনতে গেলে ফোর্স আমার কত ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে? দেখো, প্রথম কথা হচ্ছে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স যেটা, সেটা লেন্থের সাথে, মানে চেঞ্জ ইন লেন্থ মানে হচ্ছে ডেল এল, এর সাথে প্রপোর্শনাল। তার মানে ফোর্স রেশিও যা হবে, চেঞ্জ ইন লেন্থ রেশিও তাই হবে। ওকে, ফোর্স রেশিও যা হবে, চেঞ্জ ইন লেন্থ রেশিও তাই হবে। তার মানে আমরা যখন টানছি রাবারের লেন্থ ইনক্রিজ করছে 40%, তার মানে লেন্থ ইনিশিয়াল যদি 100 ইউনিট হয়, লেন্থ ফাইনাল কত হবে? বলবে 140 ইউনিট। কাটাকাটি করো, 20 দিয়ে কাটাকাটি করলে এটা 5 হচ্ছে, 20 দিয়ে কাটাকাটি করলে এটা 7 হচ্ছে। তাহলে লেন্থ রেশিও আমার কত হচ্ছে? 5:7। তুমি বলবে ফোর্স রেশিও তাহলে কত হবে? ফোর্স রেশিও আমার কত হবে? আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লেন্থ ডিক্রিজ টু রিগেন ইস অরিজিনাল কনফিগারেশন। তাহলে ফোর্স রেশিও আমার 5:7 হবে। তাহলে ফোর্স আমার কত কমাতে হচ্ছে? ঠিক আছে, লেন্থ আমাকে কি বলবো? হোয়াট পার্সেন্টেজ অফ লেন্থ ডিক্রিজ, লেন্থ কতটা ডিক্রিজ করতে হবে? ফোর্স যতটা ডিক্রিজ করবো, লেন্থও সেই রেশিওতে ডিক্রিজ করবে। তাহলে ফোর্স কতটা ডিক্রিজ করতে হবে? 7 থেকে 5 ইউনিট। তার মানে 2 ইউনিট আমার ফোর্স ডিক্রিজ করতে হবে। তাহলে পার্সেন্টেজ অফ লেন্থ কত? 2 ইউনিট ডিক্রিজ করতে হবে। কার রেসপেক্টে? 7-এর রেসপেক্টে, ইন্টু 100। 1/7-এর ফ্র্যাকশন ভ্যালু কত? বলবে 1/7-এর ফ্র্যাকশন ভ্যালু 14.27%। তাহলে 2/7 মানে কত হবে? 2/7 মানে 14.27 মাল্টিপ্লাইড বাই 2 মানে হচ্ছে 28.47%। অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার, 28.47%। তো পার্সেন্টেজে তোমরা যেরকম অঙ্ক করো,
সেইটাকেই সায়েন্সের রেসপেক্টে এইভাবে দিয়ে দিয়েছে। তো কি করা যাবে, আর সলভ করে আসতে হবে, ছেড়ে কি দেবো না, অবশ্যই ছেড়ে দেবো না, সলভ তো করে আসবই। গেল এটা, বেশ ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন, ভ্যানিশিং কালার মে বি প্রিপেয়ার্ড বাই মিক্সিং ফেনলফথ্যালিন। দেখো ভ্যানিশিং কালার হচ্ছে ফেনলফথ্যালিন এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন, ঠিক আছে। ফেনলফথ্যালিনের সাথে এই যে ডাইলুট সলিউশন অফ অ্যামোনিয়া বলছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH সলিউশন, ঠিক আছে। ফেনলফথ্যালিন প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন, যেটাকে আমরা বিলীয়মান রং বলে থাকি, ঠিক আছে। এবং তার মধ্যে থেকে কোন গ্যাস ইভলভ হয় বা কোন গ্যাস বার হয় যদি জানতে চায়, বলবে অ্যামোনিয়া গ্যাস তার মধ্যে থেকে বার হয়, ঠিক। তো অপশন নাম্বার ডি দ্যাট ইজ কারেক্ট আনসার। চলো 35, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস আর টার্মড প্যারাফিন। দেখো প্যারাফিনের মধ্যে মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন কেন বলা হয়? এই প্যারাফিন কথাটাকে ভাঙলে আমি দুটো কথা পাবো, একটা হচ্ছে পারাম, এই পারাম কথাটার ইংরেজি তর্জমা করলে দাঁড়াবে হচ্ছে স্মল, আরেকটা হচ্ছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি কথাটার মানে হচ্ছে আসক্তি, ফিন এটা অ্যাফিন, যেটা এই অ্যাফিন কথাটা মানে হচ্ছে অ্যাফিনিটি, তাহলে স্মল অ্যাফিনিটি। স্মল অ্যাফিনিটি কথাটার মানে যে কোনো জিনিসের সাথে যখন আমি মেশাবো তার সাথে লেস কেমিক্যাল রিয়াকশন করবে, তার রিয়াক্টিভিটি কম, তার অ্যাক্টিভিটি কম, ওই জন্য স্মল অ্যাফিনিটি বলছে। অ্যাফিনিটি মানে আসক্তি, স্মল মানে কম, তাহলে কম আসক্তি, তার মানে লেস রিয়াক্টিভ। তাহলে কি হবে, দে আর ভেরি মাচ লেস রিয়াক্টিভ। যেমন আমি যদি কম্পেয়ার করি, ধরো আমার কাছে মিথেন আছে, তো মিথেন মানে তো সিঙ্গেল বন্ড আছে তার মধ্যে, CH মিথেন মানে এটা। আর আমার কাছে আছে ইথিলিন C2H4, ঠিক আছে। তাহলে C=CH এটা গেল। তো তুমি বলবে দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি, এর মধ্যে সিঙ্গেল বন্ড প্রেজেন্ট, এর মধ্যে ডবল বন্ড প্রেজেন্ট। এইটাকে বলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, হলো। তো এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এটা বেশি অ্যাক্টিভ, মানে মোর অ্যাক্টিভ। প্রথমেই কাজ হবে এর মধ্যে যে ডবল বন্ড আছে সেই ডবল বন্ডটাকে ব্রেক করে দেওয়া, তার মানে এটা কি হবে ভাই, এটা হবে মোর অ্যাক্টিভ, আর এটা কি হবে ভাই, এটা হবে লেস অ্যাক্টিভ। ক্লিয়ার, এটা মোর অ্যাক্টিভ, এটা লেস অ্যাক্টিভ, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এই, এটা মাথায় রাখবে সব সময়, ঠিক আছে। কনসেপ্ট এইভাবে রেডি করতে হবে, ওকে। তাহলে উত্তর কি হলো, অপশন এ। চলো 36, ওয়াটার গ্যাস কার মিক্সচার, প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন আর নাইট্রোজেন, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। প্রডিউসার গ্যাস কার্বন আর মানে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। মনে রাখতে বলেছিলাম কিভাবে, ওয়াটার মানে হচ্ছে H2O থেকে H2 আসবে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড কমন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, অ্যাসিড রেন অকার্স ডিউ টু। দেখো অ্যাসিড রেন কিসের জন্য হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইড, তিনটে অক্সাইডের নাম বলছি, কার্বন ডাই অক্সাইড NOx বলা হয়, SOx বলা হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, ঠিক আছে। এখান থেকে বললে সালফার ডাই অক্সাইড হতে পারে, সালফার ট্রাই অক্সাইড হতে পারে, এগুলো। তো এদের মধ্যে সব থেকে বেশি রেসপন্সিবল কে আছে, সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড, যেখান থেকে আমার সালফিউরাস অ্যাসিড H2SO3 আর সালফিউরিক অ্যাসিড H2SO4 এইগুলো জেনারেট হয়। তো উত্তর কি হবে, প্রেজেন্স অফ SO2 অ্যান্ড SO3 ইন দ্য অ্যাটমসফিয়ার, যেহেতু এই দুটো অ্যাক্টিভ গ্যাস এবং এই দুটো থেকে যে অ্যাসিড তৈরি হচ্ছে সেই অ্যাসিডগুলো অ্যাক্টিভ অ্যাসিড, সক্রিয় অ্যাসিড, সেই কারণে, ঠিক আছে। অপশন নাম্বার ডি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। নেক্সট পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট হার্মফুল ইন হিউম্যান বিং। আচ্ছা মানুষের জন্য কোনটা বেশি হার্মফুল, পেনিট্রেটিং পাওয়ার যার বেশি হবে, তো গামার ভেদন ক্ষমতা বেশি, তো দ্যাটস ওয়াই এটা মানুষের জন্য সব থেকে বেশি হার্মফুল হবে, ঠিক আছে। নেক্সট 39, ফর মেজারিং দ্য ফ্লো অফ কারেন্ট দ্য ডিভাইস ইউজ। কারেন্টকে মেজার করার জন্য আমরা কি ডিভাইস ইউজ করি, বলবে অ্যামমিটার। স্মল অ্যামাউন্টের কারেন্ট এবং ডিরেকশন অফ কারেন্ট, ঠিক আছে। ডিরেকশন অফ কারেন্ট, কারেন্টের ডাইরেকশনকে বোঝার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি, এবং কোনো একটা বর্তনীর মধ্যে দিয়ে যদি আপ টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার এই রেসপেক্টে বা এই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তো তখন আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি। ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়, বলবে পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়, বিভব পার্থক্য। আর পোটেনশিওমিটার দিয়ে কি করা হয়, বর্তনীর তড়িৎচালক বল বা ইএমএফ যেটা আছে এই ইএমএফ মাপা হয়, বর্তনীর তড়িৎচালক বল এবং ইএমএফ মাপা হয়, ঠিক আছে। ক্লিয়ার, এই হলো বিষয়, এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো গ্রিন হাউস এফেক্ট। ভাই মিথেন আর ওয়াটার ভেপার এই দুটো অ্যাক্টিভ গ্রিন হাউস গ্যাস,
আর এই যে যেটা আছে তোমার SO2 যেটা আছে, এইগুলো ডিরেক্ট গ্রিন হাউস গ্যাসের সাথে কানেক্টেড আছে। SO2 যেটা আছে এটা ইনডিরেক্ট গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেনের সাথে গ্রিন হাউস গ্যাসের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, এবার অপশানে এরকম থাকতে পারতো, ধরো CH4 থাকলো, ঠিক, আরেকটা অপশান থাকলো N2O যেটা লাফিং গ্যাস, আরেকটা অপশান থাকলো SO2, আরেকটা অপশান থাকলো H2O। তো এই চারটে থাকলে উত্তর আমরা দিতাম SO2 কে, কারণ এই তিনটে যেটা আছে এই তিনটে হলো অ্যাক্টিভ গ্রিনহাউস গ্যাস বা ডিরেক্ট গ্রিনহাউস গ্যাস। সালফার ডাই অক্সাইড ইনডিরেক্ট গ্রিনহাউস গ্যাস, দ্যাটস ওয়াই সালফার ডাই অক্সাইড অ্যান্সার হতো এই রেসপেক্টে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 41। পাওয়ারের ইউনিট কি? ইউনিট হচ্ছে ওয়াট। ভোল্ট কি? পোটেনশিয়াল ডিফারেন্স বলেছি। জুল কার কার একক? ওয়ার্কের একক, ঠিক, এনার্জির একক, ওয়ার্ক বলো, এনার্জি বলো এবং তার সাথে হিট বলো, এইগুলোর একক হচ্ছে জুল। যদিও হিট আর এনার্জি সেমই জিনিস, ওয়ার্ক আর এনার্জি সেমই জিনিস, তো ইউনিট সেম মানে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিও সেমই হবে। আচ্ছা নেক্সট 42। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভলিউম ইন CGS সিস্টেম? আচ্ছা এটা সেন্টিমিটার কিউব হবে, এটা সেন্টিমিটার স্কোয়ার। অপশানে এটা সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার কিউব। তো ভলিউম হচ্ছে 3D ফিগার, তো তিনটে লেন্থ আমার দরকার, তো সেন্টিমিটার কিউব হবে, SI-তে আমার মিটার কিউব হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা 2012 করলাম আমরা, 12 কমপ্লিট। নেক্সট আমরা চলে যাচ্ছি 2011-তে। চলো 11-র কোয়েশ্চেন বলছে দ্য ইন্টারনাল এনার্জি অফ এ বডি। শোনো, একটা বডির অভ্যন্তরীণ শক্তি মানে একটা বডির যখন মুভ করে বা একটা বডি যখন থাকে তার মধ্যে দুটো টাইপের এনার্জি থাকে। সেই বডিটার পজিশন বা কনফিগারেশনের জন্য সেই বডিটার মধ্যে যে এনার্জি স্টোর থাকে, সঞ্চিত থাকে, সেটাকে বলে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। আর বডি যখন মুভ করছে সেই পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হয়ে যাচ্ছে কিসে? কাইনেটিক এনার্জিতে। তো অভ্যন্তরীণ শক্তির মানে হচ্ছে, মাথায় রাখবে, দুটো টাইপের এনার্জি আছে কোনো বডির মধ্যে, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, সেই দুটো। তার মানে ইন্টারনাল এনার্জি কথাটার মানে হচ্ছে যে সাম অফ দ্য কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, টোটাল কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ ইট কনস্টিটিউয়েন্ট মলিকুল বলেছে, সাম অফ দ্য কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি বলেছে। শোনো, ইন্টারনাল এনার্জি কথাটা যখন আছে অপশান এ বাদ, অপশান বি বাদ, সি এবং ডি এর মধ্যে ডাউট হতে পারে। এবার দেখো এখানে কনস্টিটিউয়েন্ট মলিকুল কথাটা বলা, এখানে মলিকুল কথাটা নেই, তাহলে স্যার অপশান সি এরটা উত্তর কি হতো? এইটার উত্তর হবে বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাকে যদি সাম অফ কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি বলে শুধু, সেটা হলো মেকানিক্যাল, যান্ত্রিক শক্তি। আর একটা বডি যে মলিকুল দিয়ে তৈরি, সেই মলিকুলগুলোর যে পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জির যোগফল আছে তাকে বলা হয় বেসিক্যালি আমার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেল, আর পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি হচ্ছে ম্যাক্রোস্কোপিক লেভেল। তো দুটো জিনিসের মানে সেম, একটা মাইক্রোস্কোপিক লেভেলকে রিপ্রেজেন্ট করছে, একটা ম্যাক্রোস্কোপিক লেভেলকে রিপ্রেজেন্ট করছে। এইটা হলো দুটোর মধ্যে পার্থক্য। ওকে, নেক্সট 44 দেখো। আচ্ছা এই 44-এর এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করার জন্য আমাদের একটু কনসেপচুয়াল স্টাডি করতে হবে, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। শোনো, ইয়ং গুণাঙ্ক কি জিনিস? ইয়ং গুণাঙ্ককে ওয়াইকে বলা হয়, ভালো করে ফলো করো এটা, ইয়ং গুণাঙ্ককে বলা হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। ঠিক, তোমাদের ওয়ান শট ভিডিওতে ভালো করে শোনো, আমি এটার দিয়ে দিচ্ছি, সোর্স দিয়ে দিচ্ছি। ওয়ান শট ভিডিওতে যেখানে ইলাস্ট্রিসিটি নিয়ে আলোচনা করা হয়েছে, ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, সেখানে স্ট্রেস স্ট্রেন নিয়ে প্রচুর কথা বলা আছে। তো ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক কন্টেন্টের মধ্যেই আমাদের লেখা ছিল, তার ফর্মুলা হচ্ছে ফোর্স বাই এরিয়া ইন্টু তোমার কতটা লেন্থের চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ, এইটা ডেল এল বাই এল। তো এখান থেকে আমি যেটা পাবো, ডেল এলটা যেটা পাবো সেই জিনিসটা হচ্ছে এ ইন্টু এল, ঠিক, ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এফ, এইটা আমি পাবো, তাই তো। ডেল এল ইকুয়াল টু আমি কি পাচ্ছি? স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল, এফ ইন্টু এল, সরি ভুল লিখলাম, এই পার্টটাকে যখন আমি ওপরে উঠাবো তখন এল বাই ডেল এল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ওয়াই ইন্টু এ ইন্টু ডেল এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল আমি পাচ্ছি। তো ডেল এল ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? এফ ইন্টু এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। এইটা হলো বিষয়, স্ট্রেস বাই স্ট্রেন। এফ বাই এ কে বলা হয় স্ট্রেস, বল বাই ক্ষেত্রফল, আর ডেল এল বাই এল কে বলা হয় স্ট্রেন, যেহেতু স্ট্রেন নিচে আছে ওই জন্য ডেল এল বাই এলটা উল্টে গিয়ে এল বাই ডেল এল হয়ে গেল। আচ্ছা এবার এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলার ওপরে বেস করে আমার অঙ্কটা করতে হবে। দেখো
প্রথমে বলেছে যে লেন্থ 100 সেন্টিমিটার, ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, সেন্টিমিটারকে তুমি ফার্স্টে মিটারে কনভার্ট করো। আমার প্রথম কাজ হচ্ছে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা। 100 সেন্টিমিটার মানে কত? 1 মিটার। 200 সেন্টিমিটার মানে কত? 2 মিটার। 300 সেন্টিমিটার মানে কত? 3 মিটার। 400 সেন্টিমিটার মানে কত? 4 মিটার। আচ্ছা, মিলিমিটার, মিলিমিটার 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। 2 মিলিমিটার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। 3 মিলিমিটার মানে 3 ইন্টু 10⁻³ মিটার। 0.5 মিলিমিটার মানে 0.5 ইন্টু 10⁻³ মিটার। এই হলো ব্যাপার। এই চারটে জিনিস গেল। এবার এই ভ্যালুগুলো ওখানে পুট করতে হবে। যেমন আমি যদি ফার্স্ট কেস বলি, শোনো, আমি যদি ফার্স্ট কেস বলি, প্রথম কেস বা ফার্স্ট ওয়ার্ডের ক্ষেত্রে দেখো কতটা ডিপ থেকে কোয়েশ্চেন দিয়েছে। ফার্স্ট ওয়ার্ডের ক্ষেত্রে ডেল এল ডিভাইডেড বাই এফ ইন্টু এল বাই ওয়াই ইন্টু এ, এই হলো আমার ফর্মুলা। আমাকে বলেছে যে চারটেতে কি করা হয়েছে? 4 বার স্ট্রেচেস টুগেদার আন্ডার দ্য ইকুয়াল ওয়েট। ইকুয়াল ওয়েট এই যে কথাটা আছে, ইকুয়াল ওয়েট কথাটার মানে হচ্ছে ফোর্সের ভ্যালু কি হবে? সেম হবে। সেম ফোর্স, হ্যাঁ। আচ্ছা, সেম ফোর্স হুইচ ওয়ান উইল সাফার গ্রেটার ইলংগেশন, কোনটা টানলে সব থেকে বেশি বাড়বে। তার মানে আমাকে বার করতে হবে কোন তারের ক্ষেত্রে ডেল এল এর ভ্যালু বেশি আসে। ফোর্সের ভ্যালু সেম, ঠিক। ফোর্সের ভ্যালু যদি সেম হয়, একটা কাজ করো, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর ওখানে ডায়ামিটারের কথা বলেছিল, তাই তো? ডায়ামিটার বলেছে, বেশ। তাহলে তুমি ফোর্সকে উড়িয়ে দাও, লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ যেটা আছে সেই অ্যাকচুয়াল লেন্থকেও উড়িয়ে দাও, বা এটাকে রেখে দাও, যা বলো। এখানে আমি একটা কাজ করছি, এফ ইন্টু লেন্থ আমার কত আছে? 100 সেন্টিমিটার, তাই তো? 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে লেন্থের জায়গাতে 1 মিটার পাতালাম, এখানে ওয়াই পাতালাম, আর এরিয়া মানে হচ্ছে পাই, আর রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ডায়ামিটারের অর্ধেক, তার মানে 10⁻³ তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে পাই ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার, ঠিক। তাহলে এইটা আমার কি দাঁড়াচ্ছে? এফ ওপরে, নিচে হচ্ছে ওয়াই ইন্টু পাই। ভালো করে লক্ষ্য করো, 2 তার স্কোয়ার মানে হচ্ছে ওপরে চলে গেলে 4, তার মানে এটা হলো 4, ঠিক। আর 10⁻³ ইন্টু স্কোয়ার মানে 10⁻⁶, ওপরে চলে গেলে 10⁻⁶ আসছে। তার মানে আলটিমেটলি 4 10⁻⁶ আসবে এটা, ওকে, 10⁻⁶ আসবে। তাহলে এইটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 4 ইন্টু 10⁻⁶ ইন্টু এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু পাই। এইটা রাখো, এটা ফার্স্ট ওয়ার্ডের ক্ষেত্রে গেল। একইভাবে আমি যদি সেকেন্ড ওয়ার্ডের ক্ষেত্রে করি, সেকেন্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি আসবে দেখো, ফর্মুলা তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই, ফর্মুলা হচ্ছে ডেল এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, এইটা দাঁড়ালো। আচ্ছা, এবার দেখি আমরা ফোর্স আর পরেরটার লেন্থ, আমার সেকেন্ড ওয়ার্ডের লেন্থ কত ছিল? 200 সেন্টিমিটার মানে 2 মিটার। শুধু ভ্যালু পুট করে যাও, এটা 2 হবে, ওয়াই এখানে রেখে দাও, পাই এখানে রেখে দাও। আচ্ছা, আর কত হবে দেখো, 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ তার স্কোয়ার, তার মানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল এটা। তার মানে এইটা কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু এফ ওয়াই পাই, ঠিক আছে? তার মানে এফ আর ওয়াই ইন্টু পাই রেখে দাও, এখানে হচ্ছে 2 ইন্টু 10⁶। এই ফ্যাক্টরটা আমার কাজে লাগবে, ভালো করে শোনো। এই যে ফ্যাক্টরটা আছে না, এই ফ্যাক্টরটা আমার কাজে লাগবে। বাদ বাকি এই পার্টটা পুরো কমন থাকবে, এফ বাই ওয়াই পাই, প্রত্যেকটার ক্ষেত্রে এফ বাই ওয়াই পাই। এই ভ্যালুটা যার বেশি আসবে সেটাই আনসার। তাহলে একইভাবে আমরা থার্ড ওয়ার্ডের ক্ষেত্রে করি। থার্ড ওয়ার্ড অন্য কালি দিয়ে লিখি, থার্ড ওয়ার্ড আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে থার্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ডেল এল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। তাহলে এই এফ এফ এ হয়ে গেল, এল এর জায়গাতে কত পুট করব? 3, আর এটা 3 ইন্টু 10⁻³ আচ্ছা, এফ বাই ওয়াই পাই, এফ বাই ওয়াই পাই আমি আগেই লিখে দিই এখানে। এল এর জায়গাতে পুট করব 3, এরিয়ার জায়গাতে 3 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 3 স্কোয়ার 9, আর এদিকে তোমার 3 কাটাকাটি থাকছে, তার মানে নিচে 3 ওপরে
4, তার মানে এইটা দাঁড়াবে হচ্ছে 4/3 ইন্টু 10⁶ ইন্টু f/y পাই। ঠিক আছে, 4/3 ইন্টু 10⁶ ইন্টু f/y পাই, এটা দাঁড়াবে। ঠিক আছে, আর ফোর্থ ওয়ারের ক্ষেত্রে আমার কি দাঁড়াবে, থার্ড ওয়ার। আচ্ছা, আর এখানে ফোর্থ ওয়ার করে দিচ্ছি ডাইরেক্টলি। ফোর্থ ওয়ারের ক্ষেত্রে দাঁড়াবে আমাদের LL ইজ ইকুয়াল টু f ইন্টু L ডিভাইডেড বাই y ইন্টু a। তার মানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি f/y পাই, এটা দাঁড়াবে। আচ্ছা, লেন্থের জায়গাতে ভ্যালু পুট করবো কত, 4, আর এটা 0.5 ইন্টু 10⁻³ 4, এটা 0.5 ইন্টু 10⁻³ তার মানে এইটা বাই 2 তার স্কোয়ার। তার মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, f/y পাই ইন্টু 4 ইন্টু 4 মানে 16। আচ্ছা, 0.5 মানে হচ্ছে 1/2, 1/2 মানে হচ্ছে 2 4 স্কোয়ার, 1/2 এটা 0.5, তো 0.5 মানে হচ্ছে তোমার 1/2, এটা 1/2, তাহলে 1/2 মানে হচ্ছে 1/4, 4 ইন্টু 4 মানে 16, 0.5, আর এদিকে 1/2, 1/2 মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার 16 ইন্টু 4 মানে 64, এটা দাঁড়াবে 64, তাই তো 64, 0.5 ইন্টু 10⁻³ তার স্কোয়ার, 64 ইন্টু 10⁶। এটা একটু ক্যালকুলেশন করে দেখে নিও তো, 0.5/2, 1/2 তার স্কোয়ার, 1/2 তার স্কোয়ার মানে হচ্ছে 4, 2 ইন্টু 2 মানে 4, 4 তার স্কোয়ার 16, 16 ইন্টু 4 64, 64 ইন্টু 10⁶ টু f/y পাই, এটা দাঁড়াচ্ছে 4 ইন্টু 10⁶, 2 ইন্টু 10⁶, 4/3 ইন্টু 10⁶, আর 64 ইন্টু 10⁶। দেখো এবার কোনটা বেশি আসে, একটা এটা, একটা এটা, একটা এটা, একটা এটা, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, একটু টাফ, এই হচ্ছে মেন প্রবলেম। তো এখানে কোনটা বেশি আসছে, তুমি বলবে যে স্যার লেন্থ 400 মিটার যেটা, আর ডায়ামিটার 0.5 মিলিমিটার, এইটার উত্তর হবে। ঠিক আছে, লেন্থ 400 মিটার, ডায়ামিটার 0.5 মিলিমিটার, এইটাতে ইলংগেশন সব থেকে বেশি হবে, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। তার সাপোর্টিভ জিনিস এটা, ফর্মুলা এই একটা, এই ফর্মুলাকে 4টে জায়গাতে তুমি পুট করে দেখো, 4বার 4টে ওয়্যারের ক্ষেত্রে তুমি পুট করে দেখো যে কোনটার ক্ষেত্রে বেশি হয়, শুধুমাত্র এল আর রেডিয়াস তার জায়গাতে সেই ভ্যালুগুলো লিখবে। ঠিক আছে, এটা ডায়ামিটার 0.5 মিলিমিটার বলেছে। হ্যাঁ, ঠিক আছে, তো যত সরু তার হবে, এ তো ঠিকই কথা, যত মোটা তার হবে তত টানলে কম বাড়বে, যত সরু তার হবে তত টানলে বেশি বাড়বে, ফ্যাক্ট। তো ডায়ামিটার সরু তারের ক্ষেত্রে কম হয়। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখি আমরা। ফোর্থ স্টেটমেন্ট বলেছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ রং বলেছে, থার্মোমেট্রিক লিকুইড মার্কারিকে কেন ব্যবহার করা হয়, পারদ থার্মোমিটারে কেন ব্যবহার করা হয়, তার পেছনে রং স্টেটমেন্ট কোনটা। পারদ গুড কন্ডাক্টর অফ হিট, ঠিক আছে, এ তো ভুল নেই, পারদের মধ্যে দিয়ে তাপ যায়। পারদ কাচের গায়ে আটকে যায় না, ঠিক আছে। পারদ ইজ এ লার্জ স্পেসিফিক হিট, ভুল আছে। ঠিক আছে, পারদের স্পেসিফিক হিট অনেক কম, ওই জন্য পারদ নিজের টেম্পারেচার 1°C বাড়ানোর জন্য কম তাপ নেয় অনেক। ঠিক আছে, লার্জ স্পেসিফিক হিট কার আছে, ওয়াটারের আছে। ওয়াটার আর মার্কারির মধ্যে ডিফারেন্স এটাই, ঠিক। আর ভলিউম অফ দ্য মার্কারি ইকুয়ালি রাইজ ইন ইকুয়াল টেম্পারেচার, ঠিক আছে, এটাও ঠিক আছে। অপশন সি কারেক্ট আনসার। চলো নেক্সট, পরের কোয়েশ্চেন, দ্য কম্পাউন্ড হুইচ কন্টেন বোথ আয়নিক অ্যান্ড কোভালেন্ট বন্ড। দেখো আয়নিক বন্ড হতে গেলে কি দরকার, বলবে মেটালের সাথে নন মেটালের একটা বন্ড দরকার। কোভালেন্ট বন্ড হতে গেলে কি দরকার, নন মেটালের সাথে নন মেটালের বন্ড দরকার। তো এইটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট, এইটাও কোভ্যালেন্ট, মেটাল আছে। ঠিক আছে, নন মেটাল এদের মধ্যে কোভ্যালেন্ট হবে, মেটাল নন মেটাল এদের মধ্যে আয়নিক হবে, তার মানে এরা মিক্স কম্পাউন্ড, আর এইটা পিওর আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্ট আর আয়নিক দুটোই আছে, কারণ মেটাল নন মেটাল দুটো জিনিসই কেসিএন এর মধ্যে প্রেজেন্ট আছে। গেল, নেক্সট পরেরটা, হুইচ মেটাল আয়ন গিভ এ চকলেট প্রেসিপিটেট উইথ দ্য রিয়েজেন্ট পটাশিয়াম ফেরোসায়ানাইড। উত্তর হচ্ছে সিইউ। কিউপ্রিক ক্লোরাইডের সাথে CuCl2 যেটা আছে, কিউপ্রিক ক্লোরাইডের সাথে যখন পটাশিয়াম ফেরোসায়ানাইডকে, পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে K4FeCN6, একে যখন বিক্রিয়া করানো হয়
তো তখন সেই বিক্রিয়াতে তৈরি হয় হচ্ছে Cu2FeCN6, ঠিক আছে, CO2FeCN6। এইটার কালার হচ্ছে চকোলেট ব্রাউন। এই যে প্রেসিপিটেট তৈরি হচ্ছে, এই প্রেসিপিটেটের কালার হচ্ছে চকোলেট ব্রাউন, চকলেট ব্রাউন কালারের প্রেসিপিটেট তার মধ্যে তৈরি হয়। তো Cu2+, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, কিউপ্রিক আয়ন। নেক্সট পরেরটা 48। আচ্ছা, when a glass rod of refractive index μ2 immerses a glycerin refractive index μ1 it becomes invisible। শোনো, কোনো একটা লিকুইডের মধ্যে, ধরো এটা একটা লিকুইড, এই লিকুইডের মধ্যে একটা গ্লাস রড ঢুকিয়ে দেওয়া হলো, হ্যাঁ, বা কোনো একটা স্টিক এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার লিকুইডের এইটুকু যে জায়গা আছে না, এইটুকু জায়গা ধরে নাও ইনভিজিবল, মানে যেইটুকু জায়গা লিকুইডের মধ্যে ডুবে আছে সেইটুকু জায়গা ইনভিজিবল, মানে তাকে চোখে দেখা যাচ্ছে না। এটা কখন হয় জানো? যখন এই মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই মেটেরিয়ালের মধ্যে আলোর বেন্ডিং ক্ষমতা যা, এই লিকুইডের মধ্যে আলোর বেন্ডিং ক্ষমতা তাই, তার মানে আলো স্ট্রেট লাইনে পাস করেছে, তার মানে দুটোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন সমান হয়ে যাবে তখন একটা মিডিয়ামের মধ্যে আরেকটা মিডিয়ামকে দেখা যাবে না। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল কন্ডিশন, ইনভিজিবল হয়ে যাওয়া মানে হচ্ছে লাইট তার মধ্যে গিয়ে বেন্ডিং করে দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ইকুয়াল। সো μ1 ইজ ইকুয়াল টু μ2, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার সি। ওকে, ইনভিজিবল কথাটার মানেই প্রতিসরাঙ্ক আলোর সমান, মাইন্ড ইট, ইনভিজিবল মানে আলোর প্রতিসরাঙ্ক সমান হবে সব ক্ষেত্রে, তাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। নাম্বার অফ ডিফারেন্ট অক্সাইড ফর্ম বাই নাইট্রোজেন। নাইট্রোজেনের কটা অক্সাইড হয়? বলবে নাইট্রোজেনের 5টা অক্সাইড হয়, 5 অক্সাইড হয়। ওকে, কি কি সেই 5টা অক্সাইড? প্রথম হচ্ছে NO, NO মানে নাইট্রিক অক্সাইড। NO2, NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তারপরে হচ্ছে তোমার 2O, 2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড। তারপরে হচ্ছে N2O3, N2O3 মানে হচ্ছে তোমার ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আর হচ্ছে N2O5, N2O5 মানে হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। ওকে, তো আনসার কি হবে? আনসার হচ্ছে 5টা। এই 5টা অক্সাইড মেনলি নাইট্রোজেনের হয়, ঠিক আছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা তোমার কত থাকে? বলবে ভ্যালেন্সি নাইট্রোজেনের থাকে যেটা, সেটা হচ্ছে -3 থেকে, নাইট্রোজেনের ভ্যালেন্সি -3 টু +5 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। নাইট্রোজেনের টোটাল 8টা কম্পাউন্ড হয়, যেখানে -3 থেকে +5 পর্যন্ত প্রায় এক্সিস্টিভ ভ্যালেন্সি বা যোজ্যতা নাইট্রোজেনের দেখা যায়, ঠিক আছে। তাহলে এটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। হ্যাঁ, দুটো 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব আছে, এটা হলো বাল্বের পাওয়ার রেটিং, ঠিক আছে। দুটো বাল্ব আছে এরকম, 5 ঘন্টা প্রতিদিন চলে, 10 দিনের জন্য ইউজ করা হয়েছে। ইচ ইউনিট 1 কিলোওয়াট আওয়ার, কস্ট 3.5 টাকা, 3.5 টাকা করে কস্টিং। টোটাল এক্সপেন্সেস কত হবে? দেখো, তোমাদের বলা হয়েছিল যে কস্টিং বার করার জন্য কিলোওয়াট আওয়ার ইউনিট ব্যবহার করতে, যে কোনো অঙ্ককে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করে নিয়ে যেতে। এই কিলোওয়াট আওয়ারকেই বলা হয় হচ্ছে বিওটি। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, যেটা আমাদের কমার্শিয়াল মানে ইলেকট্রিক বিল যে ইউনিটে বার করা হয়। তাহলে আমায় বলো যে দুটো বাল্ব টোটাল কত ওয়াট? অঙ্কটা করো এইভাবে, দুটো বাল্ব টোটাল কত ওয়াট? 60 120 ওয়াট, ঠিক আছে। ভোল্টেজ কোনো কাজে লাগবে না। কতক্ষণ করে চলছে? 5 ঘন্টা করে চলছে। তাহলে 100 ওয়াট ইন্টু 5 ঘন্টা প্রত্যেক দিন। কতদিন চালাতে হবে? 10 দিন চালাতে হবে। তার মানে 10 দিনে টোটাল 50 ঘন্টা চলছে। তাহলে এইটা আওয়ারে আসলো, ঠিক। তার মানে কত আসলো এটা? বলবে 5 10 কে 50, 50 ইন্টু 120, 120 মানে হচ্ছে 6000 ওয়াট আওয়ার, 6000 ওয়াট আওয়ার। কিন্তু আমার নিয়ে যেতে হবে কিসে? কিলোওয়াট আওয়ারে। তার মানে এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? বলবে ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। তার মানে আমার কত চলে আসলো? 6 কিলোওয়াট আওয়ার চলে আসলো। এই কিলোওয়াট আওয়ারই দেখবে আমাদের বাড়ির মিটার যে বক্স, সেই মিটার বক্সে KWH লেখা থাকে। তাহলে 6 ইউনিট, প্রত্যেক ইউনিটের দাম কত? 3.5 টাকা। তাহলে উত্তর কত হবে? 6 ইন্টু 3.50, 6 ইন্টু 3.50 মানে 21 টাকা, কারেক্ট আনসার, ঠিক আছে, রুপিস 21 টাকা, ঠিক। এরম টাইপের ইলেকট্রিক বিল আসলে বাড়িতে তো খুব মজা, ঠিক আছে। এরকমভাবে যদি শুধুমাত্র মান্থের ইলেকট্রিক বিল ধরো 21 টাকা বিল এসছে, ঠিক, তো খুব ভালো লাগে না? তো 21 টাকা কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেন, দ্য এলিমেন্ট হুইচ ফর্ম দ্য অ্যাম্ফোটেরিক অক্সাইড। দেখো, অ্যাম্ফোটেরিক অক্সাইড কথাটার মানে যারা অ্যাসিড এবং বেস
দুটোর সাথেই কেমিক্যাল রিয়াকশন করতে পারে, অ্যাসিড প্লাস বেস। ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, এই দুটো বেসিক্যালি অ্যাম্ফোটেরিক অক্সাইড তৈরি করে। অন্যদিকে বিসমাথ যেটা আছে, বিসমাথের মেটালিক ক্যারেক্টার থাকার জন্য এটা বেসিক অক্সাইড তৈরি করে। তো অ্যান্টিমনি কারেক্ট আনসার। ঠিক আছে, আর্সেনিক অ্যান্টিমনি যে কোনো একটা অপশানে থাকতে পারে, অ্যান্টিমনি আছে। বিসমাথ বেসিক অক্সাইড, ফসফরাস অ্যাসিডিক অক্সাইড, সোডিয়ামও বেসিক অক্সাইড। নেক্সট পরেরটা। আচ্ছা, বলছে অ্যাসিড in concentrated form does not gives the brown fumes with copper turnings when dilute cardi white precipitate silver nitrate solution। হ্যাঁ, এইটুকুর মধ্যে অঙ্কটার বা প্রবলেমের উত্তর। কত সুন্দর প্রশ্ন, প্র্যাকটিক্যাল বেসড। আমাকে বলেছে যে একটা দ্রবণ, সেই দ্রবণ হচ্ছে সিলভার নাইট্রেট, সেই সিলভার নাইট্রেট দ্রবণের সাথে কোন অ্যাসিডকে মেশালে একটা কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়ে। বলবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন আমরা মেশাবো তখন AgCl এর দুধের মতো সাদা একটা প্রেসিপিটেট পড়বে, যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। এইটা এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH দিয়ে দেয়, এই হোয়াইট প্রেসিপিটেটটা চলে যাবে। ঠিক আছে, এটা কার্ডি হোয়াইট। তোমরা নেটেও সার্চ করে দেখে নিতে পারো যে কেমন কার্ডি হোয়াইট প্রেসিপিটেটটা পড়ে। ঠিক, সো সেটা কোন অ্যাসিডের কথা বলা হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারলাম? এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ফাস্ট কেমিক্যাল রিয়াকশন এবং এটা একটা প্রেসিপিটেশন রিয়াকশনের এক্সাম্পল। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। কোয়েশ্চেন নাম্বার 53, ওয়ান অফ দিস সাবস্টেন্স কন্টেন্স নো অক্সিজেন, হুইচ ওয়ান? দেখো ফর্মুলা বেস কোয়েশ্চেন, ফর্মুলা এটার জন্য জানতে হবে। বক্সাইটের ফর্মুলা কি? বলবে Al2O3 হচ্ছে বক্সাইটের ফর্মুলা, .2H2O থাকে বক্সাইটে। ক্রায়োলাইট কি? ক্রায়োলাইট বলবে স্যার Na3AlF6, ক্রায়োলাইট হচ্ছে Na3AlF6, এটা হচ্ছে ক্রায়োলাইট। ডলোমাইট কি? ডলোমাইট বলবে CaCO3 MgCO3, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোরই আকরিক হচ্ছে ডলোমাইট, CaCO3 MgCO3, এইটা হলো ডলোমাইট। এপসম সল্ট কি? বলবে MgSO4, ঠিক, .7H2। এবার আমাকে দেখে বলো যে কোনটার মধ্যে অক্সিজেন নেই। অক্সিজেন আছে, আছে, আছে। কার মধ্যে অক্সিজেন নেই? বলবে ক্রায়োলাইটের মধ্যে অক্সিজেন নেই। ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক, হল হেরোদ প্রসেসে ক্রায়োলাইট থেকে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, এটা মেন্সের প্রশ্ন। তাহলে হয়ে গেল। নেক্সট পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি? দেখো ভলিউমের যার ইউনিট আছে তার ডাইমেনশনও আছে। ভলিউমের ইউনিট কি? সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, যা বলো। ঠিক আছে, অ্যাক্সিলারেশন কি? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, বা বলতে পারো মিটার বাই সেকেন্ড স্কোয়ার। কাইনেটিক এনার্জি কি? বলবে জুল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলোর কোনো রকম কোনো ইউনিট হয় না, ডাইমেনশন হয় না, প্রতিসরাঙ্ক। কারণ এগুলো দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই তো। মিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? C/V বলতে পারি। মিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, RD ডিভাইডেড বাই AD। এই ধরনের ফর্মুলা আছে, এগুলো নিয়ে আমাদের একটু ডিপ স্টাডি করতে হবে পরে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো নিয়ে অঙ্ক, ছোট ছোট অঙ্ক আমাদের করতে হবে, যেগুলো আসতে পারে পরীক্ষায় আগামী দিনে। রেকটিফাইড স্পিরিট, যে স্পিরিট আমরা ব্যবহার করি, বারবার বলেছি যে 95% ইথানল এবং 5% ওয়াটার। ঠিক আছে, এটা রেকটিফাইড স্পিরিট। এর মধ্যে মিথাইল অ্যালকোহল CH3OH মিশিয়ে দিলেই সেটা তৈরি হয়ে যাবে ডিনেচার্ড স্পিরিটে। ঠিক আছে, যেটাকে আমরা, যে স্পিরিট খেলে মারা যাব আর কি। সিঙ্গেল অ্যাসিড হুইচ ডিজলভ গোল্ড, যেটা বললাম না যে ডিজলভ করতে পারে গোল্ডকে কে? ওখানে পারক্লোরিক অ্যাসিড মানে আনসার নিয়েছে, সেলেনিক অ্যাসিড উত্তর হবে। উত্তর এখানে দেখো সেলেনিক অ্যাসিড দিয়েছে। ঠিক, কেমন থাকে বন্ডিং? এখানে এই জিনিস, এখানে এই জিনিস, এই হচ্ছে H2SeO4 ফর্মুলা, H2SeO4 সেলেনিক অ্যাসিড। বুঝতে পেরেছো? এবার কেউ এটা অ্যাকোয়ারিজিয়া দাগিয়ে দিতে পারে, অ্যাকোয়ারিজিয়া স্যার হবে না, কারণ এখানে সিঙ্গেল অ্যাসিড বলেছে। অ্যাকোয়ারিজিয়ার মধ্যে তো নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটো জিনিস মিক্স আপ অবস্থায় থাকে, তো অ্যাকোয়ারিজিয়া কেন হবে? এখানে তো দুটো অ্যাসিড আছে, এ তো সিঙ্গেল অ্যাসিড নয়, তাই না? আর নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন্ডিভিজুয়াল হবে না, সেলেনিক অ্যাসিড হবে, সেই জন্য আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কততে যাব আমরা? 2010, 2011 পর্যন্ত কমপ্লিট। দেখো কি সুন্দর কম্পাইলেশন করা আছে, হ্যাঁ, পুরো সাজিয়ে দেওয়া আছে তোমাদের কাছে, জাস্ট পড়তে হবে, নাথিং, আর কিচ্ছু না। আচ্ছা, ট্রেন ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস এ স্টেশন ব্লোয়িং হুইসেল ফ্রিকোয়েন্সি অফ 1000 হার্জ। আচ্ছা, একটা স্টেশনের দিকে একটা ট্রেন আসছে, একটা হুইসেল দিতে দিতে আসছে। সেই হুইসেলের ফ্রিকোয়েন্সি কত বলেছে? ফ্রিকোয়েন্সি বলেছে 1000 হার্জ হচ্ছে হুইসেলের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড অফ দ্য হুইসেল রিসিভড বাই দ্য লিসেনার স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম? আমরা কি জানি?
যে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার দিকে একটা ট্রেন আসছে, ট্রেন যদি হর্ন দিতে দিতে আসে, হুইসেল দিতে দিতে আসে, আমার কাছে মনে হবে যে সেই হুইসেলের ইন্টেন্সিটি বেড়ে গেছে। এই এফেক্টকে কি বলা হয়? ডপলার এফেক্ট। তাহলে ডপলার এফেক্টে কি মনে হয়? যে যখন সেটা অ্যাপ্রোচিং কন্ডিশনে আসে, আমার দিকে আসছে, তখন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে যায়, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে অপশন নাম্বার বি, দ্যাট ইজ গ্রেটার দ্যান 100,000 হার্জ আনসার হবে। ঠিক আছে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি 1000-এর থেকে বেশি মনে হবে, যখন সেটা ডিপার্ট করে যাবে তখন মনে হবে 1000 হার্জের থেকে জিনিসটা ছোট বা কম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হুইচ ইজ এ গ্রিন হাউস গ্যাস? ভাই মিথেন হবে গ্রিন হাউস গ্যাস, আর তো কেউ নেই। তাহলে গ্রিন হাউস গ্যাস থেকে তোমাদের কোয়েশ্চেন কমন আসবেই বারবার যখন দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ড্রপ অফ ফেনলফথ্যালিন ইজ অ্যাডেড ইন এ লিকুইড বাট নো চেঞ্জ ইন কালার টেক্স প্লেস, দ্য লিকুইড ইজ। শোনো, ফেনলফথ্যালিনকে শুধুমাত্র বেসিক কোনো সলিউশনের মধ্যে যদি আমরা অ্যাড করি, এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফেনলফথ্যালিনকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয় অ্যাসিড বেস টাইট্রেশন রিয়াকশানে। ফেনলফথ্যালিনের কালার, এই কালারটা কি? যখন ফেনলফথ্যালিনকে অ্যাসিড কোনো সলিউশনের মধ্যে রাখা হয় তখন ফেনলফথ্যালিন হচ্ছে কালারলেস। ফেনলফথ্যালিনকে যখন বেসিক টাইপের কোনো সলিউশনে রাখা হয় তখন ফেনলফথ্যালিনের কালার হচ্ছে পিঙ্ক, ঠিক আছে, গোলাপি হয়। তাকে যখন নিউট্রাল, জল ধরো বা সল্ট ওয়াটার ধরো, নিউট্রাল সলিউশনের মধ্যেও কালারলেস। এবার আমাকে বলেছে যে ফেনলফথ্যালিন কি আছে? এখানে কালারলেস আছে। তাহলে ফেনলফথ্যালিন যদি কালারলেস থাকে তাহলে সেটা বেসিক তো হবে না কখনো, সেটা অ্যাসিড হবে নাকি নিউট্রাল হবে আমি জানি না। তাহলে লিকুইড দেয়ার ফোর কি পসিবিলিটি দুটোরই আছে, অ্যাসিডিকেরও পসিবিলিটি আছে, নিউট্রালেরও পসিবিলিটি আছে। ঠিক আছে, মানে যখন ফেনলফথ্যালিনকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দেবে, দেখবে যে পুরো জলের মতো কালার, কালারলেস। তখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিড আর জল তার মধ্যে অ্যাড করবে, তখন দেখবে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। আর যখন নিউট্রাল শুধুমাত্র সল্ট ওয়াটারের মধ্যে তুমি অ্যাড করছো তখনও দেখছো যে সেই জিনিসটা কালারলেস হয়ে যাচ্ছে। মাইন্ড ইট, এই হলো ব্যাপার, এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, নেক্সট, পরেরটা, the distance traversed by a moving body is proportional to square of time taken to traverse the acceleration in this condition. ক্লাস 11 এর কোয়েশ্চেন, ফার্স্ট চ্যাপ্টার কাইনেমেটিক্স যেটা আছে সেটা। দেখো, ডিস্টেন্সকে আমি এক্স দিয়ে বলছি, তাহলে এক্স প্রপোর্শনাল টু কার সাথে হচ্ছে? বলবে এক্স প্রপোর্শনাল টু হচ্ছে টি স্কোয়ারের সাথে হচ্ছে, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ঠিক আছে, টাইমের স্কোয়ারের সাথে সেই জিনিসটা প্রপোর্শনাল। আচ্ছা, এবার শোনো ভালো করে, অ্যাক্সিলারেশন অবধি যেতে হবে। মাথায় রাখবে যে ডিএক্স বাই ডিটি, ঠিক আছে, এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা ভি পাই, আর ডি টু এক্স বাই ডিটি টু, ডি টু এক্স বাই ডিটি টু বা যেটা হচ্ছে ডিভিডিটি, এই ডিভিডিটি করলে আমরা এ পাই। তার মানে এটা ডবল ডেরিভেটিভ করতো। তোমরা যারা ডেরিভেটিভ জানো না, আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে আসো, তারা এই কোয়েশ্চেন থাকলে ঝেড়ে মুখস্থ করবে, অ্যাক্সেলারেশন বাড়বে। ঠিক আছে, মুখস্থ করবে এটা। আর যারা বুঝতে চাও তারা দেখে নাও। যদি এখান থেকে আমি ডিএক্স ডিটি বার করি, তাহলে ডিএক্স ডিটি বার করলে কি দাঁড়াবে দেখে নি। ডিএক্স ডিটি বার করলে ঠিক ডিডিটি অফ টি স্কোয়ার দাঁড়াবে, ডিডিটি অফ টি স্কোয়ার বা কেটি স্কোয়ার যা বলো। প্রথমে এটাকে একটা কাজ করি, এক্স ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার লিখে নিই। ঠিক আছে, এবার এখানে ডিএক্স ডিটি বার করি, ডিএক্স ডিটি বার করলে যেটা দাঁড়াবে 2kt দাঁড়াবে। হ্যাঁ, আর ডি টু এক্স বাই ডিটি টু যদি আমি বার করি, বা যেটা আমাদের ডিভিডিটি, এইটা যদি বার করি তাহলে আমার আসবে হচ্ছে 2k। তাহলে 2k একটা কি টাইপের টার্ম? কোনো ভ্যারিয়েবল ফ্যাক্টর নেই, এটাকে বলবে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তো এটা যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম হলো, তো সেই জন্য এটা কি হবে ভাই? ইনক্রিজিং কারেক্ট আনসার। অ্যাক্সেলারেশন কি করছে? ডিক্রিজিং তো হচ্ছে না, কনস্ট্যান্ট টার্ম মানে অ্যাক্সেলারেশন সবসময় ইনক্রিজ করবে, ইনক্রিজিং কারেক্ট আনসার হবে। ঠিক আছে, ব্যাস, এটা মুখস্থ করবে জাস্ট। পরেরটা, আচ্ছা, এলিমেন্ট অফ গ্রুপ 0, শূন্য গ্রুপ কাকে বলা হয়? মেন্ডেলিভের পর্যায় সারণীতে তো শূন্য গ্রুপ ছিল না। ঠিক আছে, সেটা পরে অ্যাড করা হয়েছে যখন 1893 এর দিকে নোবেল গ্যাসগুলো আবিষ্কার হয়েছে। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, 6টা নোবেল গ্যাস। গ্রুপ 0 বা গ্রুপ 18 যা বলো সব ইনার্ট গ্যাসের সাথে যাবে, নোবেল গ্যাসের সাথে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62 দেখি। দেখো, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। ক্লোজ ভেসেল ফিল্ড উইথ গ্যাস, একটা ভেসেল আছে, ঠিক আছে, একটা পাত্র আছে যেটা গ্যাস দিয়ে পরিপূর্ণ করা, ইজ মুভিং হরাইজেন্টালি ইন এ সার্টেন অ্যাক্সেলারেশন। আচ্ছা, তার মানে একটা পাত্র, এরকম একটা ক্লোজ ভেসেল আছে, ঠিক আছে, ধরো ড্রামই আমি বললাম, ঠিক, এইটার মধ্যে গ্যাস ফ্যাস আছে অনেক। তো এইটা কি হচ্ছে? এই ভেসেলটা এইভাবে মুভ করছে উইথ এ সার্টেন অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনে মুভ করছে। আচ্ছা, ভালো কথা।
What is the pressure of the gas within the container? Ignorance the force arising due to acceleration due to gravity. আচ্ছা, যদি এ অ্যাক্সিলারেশনে মুভ করে না, অ্যাক্সিলারেশনে মুভ করা মানে হচ্ছে এই গ্যাসগুলোর মধ্যে সেম ফোর্স অ্যাপ্লাইড হবে, সেম ফোর্স এক্সার্টেড হবে বা সেম ফোর্স অ্যাপ্লাইড হবে। এই গ্যাস মলিকুলগুলোর মধ্যে যদি সেম ফোর্স অ্যাপ্লাইড হয়, তখন এই গ্যাস মলিকুলগুলোর মধ্যে যদি প্রেসার থাকে, সেই প্রেসারটা সেম হবে এভরিওয়্যার বা এভরি লেয়ার, সেম প্রেসার হবে এভরি লেয়ারে। ভালো করে বোঝো, সেম প্রেসার হবে। এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, এই গ্যাস মলিকুলগুলোর মধ্যে যে প্রেসার ক্রিয়েট হবে বা যে ফোর্স ক্রিয়েট হবে, সেই ফোর্সটা সেম ফোর্স ক্রিয়েট হবে। সেম ফোর্স ক্রিয়েট হওয়া মানে তার মধ্যে যে প্রেসার হবে, সেই প্রেসারটা সেম হবে এভরিওয়ার, সব জায়গাতে এই প্রেসারটা সেম দেখা যাবে। ওকে, সো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি বলে যে প্রেসারটা সেম হচ্ছে কেন, বলবে যে এর মধ্যে যে ফোর্স এক্সার্টেড হবে, যে বল প্রয়োগ হচ্ছে, সেই বল প্রয়োগটা সমান হচ্ছে। যখনই বল প্রয়োগ সমান হবে, তার মধ্যে যে প্রেসার হবে, সেই প্রেসার সেম হয়ে যাবে। পাস্কালস ল দিয়েও সেই জিনিসটা ব্যাখ্যা করতে পারো, মানে পাস্কালস ল এর মতো, কিন্তু এক্সাক্ট পাস্কালস ল নয়, কারণ এখানে বাউন্সি ফাউন্সির কোনো কেস নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট 63। আচ্ছা, পজিটিভলি চার্জ গ্লাস রড ফার্স্ট অ্যাট্রাক্ট অ্যান্ড দেন রিপেলস এ সাসপেন্ডেড অবজেক্ট। আচ্ছা, একটা অবজেক্ট এরকম ভাবে ঝুলছে, কি ফাটাফাটি প্রশ্ন, কি লেভেল দেখো, হ্যাঁ কোন লেভেলে পড়তে হবে। একটা সাসপেন্ডেড অবজেক্ট এরকম ঝুলছে, এর সামনে তুমি কি করেছো, একটা গ্লাস রডকে আনছো, ঠিক তো। ফার্স্ট কেসে দেখা যাচ্ছে এই গ্লাস রড একে অ্যাট্রাক্ট করছে, এর মধ্যে অ্যাট্রাক্ট করছে। তো সেকেন্ড কেসে দেখা যাচ্ছে সেটা রিপেল করছে। তো এই সাসপেন্ডেড অবজেক্টটা কি, অ্যাট্রাক্ট যখন করছে গ্লাস রড, তো সেটা আনচার্জ আছে, ঠিক। এর মধ্যে এইটা গ্লাস রড আর এটা সাসপেন্ডেড অবজেক্ট, ঠিক আছে। গ্লাস রডটা কি চার্জ আছে আমি জানি না, এর মধ্যে এই জিনিসটা এবং এই জিনিসটা অ্যাট্রাকশন তখনই হবে তখন যে জিনিসটা আনচার্জ আছে, এবং পরের দিকে সেই জিনিসটাকে রিপেল করছে। রিপেল করছে মিনস হচ্ছে সেটা ইনসুলেটেড হয়ে যাচ্ছে। প্রথম স্টেটে সেটা আনচার্জ অবস্থায় আছে, আনচার্জ অবস্থায় আছে মানে তার মধ্যে সে চার্জ দিতে চাইছে, ঠিক আছে, চার্জ এক্সচেঞ্জ করতে চাইছে, এক্সচেঞ্জ করার জন্য সেটা অ্যাট্রাকশন করছে। দেন রিপেল করছে মানে এক্সচেঞ্জ করতে চাইছে না, এক্সচেঞ্জ করতে চাইছে না মানে ইনসুলেটেড, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। বুঝতে পেরেছো, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, এ যদি চার্জ বডি না হয়, তাহলে এ রিপেল করবে, আর এ যদি চার্জ বডি হয় সে অ্যাট্রাক্ট করবে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক। 63 অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফসফেট হ্যাজ দ্য ফর্মুলা। শোনো, অ্যালুমিনিয়াম ফসফেটের ফর্মুলা কি আছে। অ্যালুমিনিয়াম তার যোজ্যতা মাথায় রাখবে, তার ভ্যালেন্সি মাথায় রাখবে, অ্যালুমিনিয়ামের 3 হয়, ঠিক আছে। আর ফসফেটের যোজ্যতা PO4 মাথায় রাখবে, যে ফসফেটেরও ভ্যালেন্সি 3 হয়। এবার অ্যালুমিনিয়াম কি চার্জ হিসেবে থাকে, বলবে 3+ হিসেবে থাকে। ফসফেট কি চার্জ হিসেবে থাকে, সেটা 3- হিসেবে থাকে। ভ্যালেন্সি ভ্যালেন্সি ক্যান্সেল আউট হয়ে গেল, অ্যালুমিনিয়াম ফসফেটের ফর্মুলা দাঁড়িয়ে গেল AlPO4, Al3+, PO4 3-। সো অপশন নাম্বার সি, দ্যাট ইজ AlPO4, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, AlPO4 কারেক্ট আনসার হবে। এই জিনিসটা মাথায় রাখবে, অ্যালুমিনিয়াম ফসফেট Al3PO4 না, কিন্তু এটা অনেকে ভুল করে। Al3PO4 মানে হচ্ছে PAl+ PO4 3-, এটা নয়। ওকে, নেক্সট পরেরটা। ওকে, চলো পরেরটা কি আছে। 65, অ্যামোনিয়া ক্যান বি ড্রাইড উইথ। অ্যামোনিয়াকে ড্রাই করা হয় কি দিয়ে ভাই, অ্যামোনিয়াকে ড্রাই করা হয় হচ্ছে কুইকলাইম দিয়ে। শোনো ভালো করে শোনো, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে NH3, ঠিক। NH3 একটা কি টাইপের গ্যাস, বলবে বেসিক টাইপের গ্যাস। অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অ্যামোনিয়া প্লাস ওয়াটার যখন কেমিক্যাল রিয়াকশন হবে, তখন কি তৈরি হবে, বলবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এ তো বেসিক, তার মানে এ বেসিক, যেহেতু সালফুরিক অ্যাসিড দিয়ে জিনিসটাকে বার করা যাবে না, জলকে বার করা যাবে না, কারণ অ্যাসিড বেস কেমিক্যাল রিয়াকশন হয়ে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তাই, এখানে কেমিক্যাল রিয়াকশন হয়ে অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে যাবে, NH4 NH4 এখানে কি হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, NH4Cl। কুইকলাইম কি, কুইকলাইমও হচ্ছে একটা বেসিক অক্সাইড। তো বেসের সাথে বেস কেমিক্যাল রিয়াকশন করবে না, এই জন্য অ্যামোনিয়ার মধ্যে থেকে জল বার করানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আর ফসফরাস পেন্টঅক্সাইড একটা অ্যাম্ফোটেরিক, অ্যাসিড বেস দুটো হিসেবেই কাজ করতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই অপশন নাম্বার সি, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড, উইল বি দ্য কারেক্ট আনসার। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 66। The north pole of the magnetic needle is deflected towards east when the current pass in a placed
ঠিক আছে, অ্যাবভ দ্য ম্যাগনেটিক নিডল ওয়াজ কেপ্ট ফ্রি অ্যান্ড স্ট্যাটিক। শোনো, এটার একটা রুল আছে, এটা আমি পরে ডিসকাস করব। এটার জন্য আগে থিওরি ভালো করে পড়তে হবে, না হলে বুঝতে পারবে না। সেই রুলটাকে বলা হয় হচ্ছে স্নো রুল। স্নো রুল মানে হচ্ছে কোনো একটা তার, ওকে, তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেই তার ম্যাগনেট হিসেবে কাজ করে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি, এইটা ধরো নর্থ ডাইরেকশন, এটা ধরো সাউথ ডাইরেকশন, সাউথ থেকে নর্থ ডাইরেকশনে যদি কারেন্ট যায় এবং তারকে যদি অ্যাভাব প্লেস করা থাকে, ঠিক আছে, এই যে অ্যাভাব প্লেস করা থাকে, তাহলে নর্থ পোল যেটা হবে সেটা ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুভ করবে। ঠিক আছে, সাউথ থেকে নর্থের দিকে যদি কারেন্ট যায়, তারকে যদি অ্যাভাবে প্লেস করা থাকে, তাহলে ওয়েস্ট ডাইরেকশনের দিকে তার নর্থ পোল মুভ করে। আর এখানে আমাকে কি বলেছে যে সেটা কোন ডাইরেকশনে, ইস্ট ডাইরেকশনে মুভ করেছে, তাহলে এটাকে ইস্ট করার জন্য কি করতে হবে, নর্থ থেকে সাউথ করতে হবে, NS। এই পার্টটাকে যখনই তুমি উল্টে দেবে, ওটাকে ও এর মতোই রাখো, ডাব্লুটা চেঞ্জ হয়ে ই হয়ে যাবে। মানে এইটা একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যখন নর্থ থেকে সাউথ ডাইরেকশনে মুভ করবে, তখন এই তারকে একটা ম্যাগনেটিক নিডলের সামনে রাখলেই নর্থ পোল ওয়েস্ট ডাইরেকশনের দিকে, মানে ওয়েস্ট ডাইরেকশনের দিকে, মানে এই ডাইরেকশনের দিকে সেই জিনিসটা মুভ করবে। ঠিক, এটা বোঝার ব্যাপার আছে। এখানে ইস্ট বলেছে তো NS মানে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, অপশন নাম্বার A, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এইটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। এই জিনিসটা ম্যাগনেটিজমের ক্লাস যখন আমরা করাবো তখন এই জিনিসটা সম্পর্কে আমি বলবো। ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। চলো নেক্সট, পরেরটা। কপার রিডিউসেস 1:1 HNO3। কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়? 4HNO3 কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় কপার নাইট্রেট CuNO3(2), ঠিক আছে, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, 6 আর 2 8, প্লাস ওয়াটার 2H2O। ঠিক আছে, এটা তাহলে কটা, 4টে হাইড্রোজেন হলো, এটা 2 আর 2 4, আর একে 6 আর 4 10, 4টে নাইট্রোজেন, 2টো নাইট্রোজেন, এখানে 2NO2 দিব। ঠিক আছে, তাহলে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা বাদামি কালারের ফিউমস তৈরি হবে। অপশন নাম্বার B, নাইট্রোজেন ডাইঅক্সাইড কারেক্ট আনসার। ঠিক আছে, মানে মিসলেনিয়াস পরীক্ষার কোয়েশ্চেনের সায়েন্সের কোয়েশ্চেন যথেষ্ট অ্যাডভান্স। ঠিক আছে, WBCS প্রিলির থেকেও অ্যাডভান্স। তো সেই জন্য প্রিপারেশন বা স্টাডি আমাদের কিন্তু সেই লেভেলে করতে হবে, তাছাড়া হবে না। ওকে, নেক্সট, পরেরটা। ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দেয়ার ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? এর মধ্যে কোনটা একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল? শোনো, এই যে প্ল্যাটিনাম ওয়্যার হিটেড ইন দ্য বুনসেন ফ্লেম, এইটা একটা ফিজিক্যাল চেঞ্জ। কেন জানো? কারণ প্ল্যাটিনাম হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটাল, প্ল্যাটিনামের অ্যাক্টিভিটি একদমই কম। প্ল্যাটিনাম নোবেল অবস্থায় থাকতে চায়, কারোর সাথে কেমিক্যাল রিয়াকশন করতে চায় না। তো প্ল্যাটিনামকে যে হিট করব, হিট করার জন্য বাতাসের যে অক্সিজেন আছে, এই ভয়টা নেই যে প্ল্যাটিনাম সেই অক্সিজেনের সাথে মিশে যাবে, বা প্ল্যাটিনাম অক্সিজেনের সাথে, অ্যাটমসফেরিক অক্সিজেনের সাথে কেমিক্যাল রিয়াকশন করবে। তো প্ল্যাটিনাম ওয়্যার ইজ হিটেড ইন দ্য বুনসেন ফ্লেম, এইটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। বাদ বাকি ম্যাগনেসিয়াম, কপার, কুইকল্যাম, এগুলো সবাই অক্সিজেনের সাথে মিশে যাবে, সেই জন্য এইগুলো হবে কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, তার মানে এইটা, এটা এবং এটা, এই তিনটেতে কেমিক্যাল রিয়াকশন ঢুকে আছে। আমি এইটা বলতে চাইছি, এই তিনটেতে ঢুকে আছে কেমিক্যাল রিয়াকশন। ওকে, কেমিক্যাল রিয়াকশন। আর প্ল্যাটিনাম ওয়্যার ইন দ্য বুনসেন ফ্লেম, এটার সাথে নো কেমিক্যাল রিয়াকশন, কোনো কেমিক্যাল রিয়াকশন নেই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার এটাই করছে। বোঝা গেল, এটা ফিজিক্যাল চেঞ্জের মধ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69, লাস্ট কোয়েশ্চেন আমাদের, তাহলেই জিনিস কমপ্লিট। দ্য এনার্জি অফ এ বডি থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। ভাই, কোনো একটা বডিকে যখন আমি আপওয়ার্ড ডাইরেকশনে ছুটবো, কোনো একটা বডিকে যখন আমি আপওয়ার্ড ডাইরেকশনে ছুটছি, তখন হাইটের জন্য তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডেভেলপড হচ্ছে, আর ছোড়ার জন্য তার মধ্যে কাইনেটিক এনার্জি ডেভেলপড হচ্ছে। যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তার যোগফলকে যে মেকানিক্যাল এনার্জি বলছি, এই মেকানিক্যাল এনার্জি যাত্রাপথের সমস্ত বিন্দুতে কনজার্ভ অবস্থায় থাকবে, যাত্রাপথের সমস্ত বিন্দুতে সংরক্ষিত অবস্থায় থাকবে। তাহলে এনার্জি অফ এ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড বলছে গ্রেটেস্ট। এবারে এখানে কোন এনার্জি বলেনি, যদি এখানে বলতো পোটেনশিয়াল এনার্জি তাহলে আমরা বলতাম গ্রেটেস্ট অ্যাট হাইস্ট পয়েন্ট। ওকে, আমরা যদি বলতো কাইনেটিক এনার্জি তাহলে বলতাম লোয়েস্ট অ্যাট হাই পয়েন্ট। আমাকে এনার্জি বলেছে, তাহলে এনার্জি মানে হচ্ছে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দুটো টাইপের এনার্জি ঢুকে আছে। তাহলে দুটো এনার্জি ঢুকে থাকার জন্য এনার্জির কনজারভেশন ল অনুযায়ী সেম অ্যাট অল পয়েন্ট হবে, যেহেতু এটা মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন ভেবে চিনতে বলবে। পোটেনশিয়াল আর কাইনেটিক মেনশন করা থাকলে একরকম আনসার, পোটেনশিয়াল কাইনেটিক মেনশন না করা থাকলে আরেক রকম আনসার। ঠিক আছে, কমপ্লিট।
দেখো তাহলে টোটাল আমাদের 68-69টা প্রশ্ন মিসলেনিয়াস থেকে, যেটা পুরো 2010 থেকে 2019 পর্যন্ত যা যা প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন আমি সলভ করিয়ে দিলাম। আশা করি এই সেশন তোমাদের বিরাট কাজে লাগবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ফিডব্যাক হিসেবে জানাবে। যে হোমওয়ার্কগুলো দিয়েছি, যেগুলো বলেছি যে কমেন্ট করতে, অবশ্যই সেগুলোকে তোমরা কমেন্টে উত্তর দাও। যাদের কমেন্ট সঠিক হবে আমি একটা করে লাইক দেব সবাইকে, ঠিক আছে? তো বিলিভ ইন এক্সিলেন্স, সবসময় এটা মাথায় রাখবে। ঠিক, ভালো ভালো প্রশ্ন এসছে, আগামী দিনে আরও ভালো ভালো প্রশ্ন আনবো। ফুড এসআই ক্লার্কশিপের জন্য একটা ভিডিও আসবে যেখানে ফুড এসআই ক্লার্কশিপের পুরো ডিসকাশন থাকবে, ঠিক আছে? তো চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।